Good evening.
এবার ঠিক আছে সবকিছু? এবার ঠিক আছে সবকিছু? এই দেখাচ্ছে দেখাচ্ছে ঠিক হয়ে গেছে, দেখো। যার ঘুরছে তাদের প্রবলেম। ঠিক হয়েছে এবার? একবার জানাও। রিপিট হচ্ছে না, ওটা আমার আরেকটা আইপ্যাডে খোলা ছিল, ওর জন্য ওখান থেকে সাউন্ড আসছিল। গুড ইভিনিং সবাইকে। হ্যাঁ এখন ঠিক আছে একদম, সবকিছু ঠিক আছে। শুরু করব। ক্লাস কি? অনেকক্ষণ না, ক্লাস শুরু হয়নি এখনো। ওকে, তো আমরা আজকে বলেছিলাম যে আমাদের গ্যাস নামে যে চ্যাপ্টারটা আছে সেটা স্টার্ট হবে। তো চলো শুরু করি। আমাদের চ্যাপ্টারটার নাম কি? গ্যাসের আচরণ। আমি পুরো লিখছি না, জাস্ট গ্যাস বলে শুরু করছি। চলো শুরু করি তাহলে আজকের ক্লাস। দেখো, তোমাদের এই যে গ্যাস যে চ্যাপ্টারটা ভীষণ ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে? সবাই খুব মনোযোগ দিয়ে চ্যাপ্টারটা শিখবে, কারণ এখান থেকে অনেক ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে থাকবে। স্যার শুরু করুন প্লিজ। আরে বাবা শুরু করছি তো, আমারও তো কিছু প্রবলেম থাকতে পারে তাই না? প্রতিদিন তো টাইম মতোই শুরু করি, আজকে একটু লেট হলো, ইটস ওকে, সরি ফর দ্যাট। ওকে, চলো তাহলে। এই যে গ্যাস চ্যাপ্টারটা, গ্যাসের আচরণ চ্যাপ্টারটার নাম কি আগে বললাম, যে গ্যাসের আচরণ। দেখো, আমাদের চারিপাশে যে যতগুলো পদার্থ পাওয়া যায়, ঠিক আছে, আমাদের চারিপাশে যতগুলো পদার্থ পাওয়া যায়, সমস্ত পদার্থগুলোকে মূলত আমরা তিন ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? সবাই জানো যে পদার্থ যতগুলো আছে তাদেরকে আমরা মূলত কটা ভাগে ভাগ করতে পারি? তিনটে। কঠিন, তরল আর গ্যাস। এই তিনটে টপিকে আমরা ভাগ করতে পারি। এর মধ্যে কঠিন আর তরল সম্পর্কে আমরা অন্য একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টার নাম হচ্ছে পদার্থের গঠন ও ধর্ম। কি বললাম? পদার্থের গঠন ও ধর্ম। সেই চ্যাপ্টারে গিয়ে কঠিন আর তরল সম্পর্কে আমরা তাদের কিছু প্রপার্টি, তাদের কিছু ধর্ম, সেগুলো পড়বো। ওকে? যেমন তরল সম্পর্কে আমরা, যেমন তরলের কি কি ধর্ম পড়বো, সান্দ্রতা, পৃষ্ঠটান, এগুলো আমরা ওই চ্যাপ্টারে পড়বো। কঠিনের কি পড়বো? স্থিতিস্থাপকতা, ঠিক আছে? সেটা আমরা কোন চ্যাপ্টারে পড়বো? পদার্থের গঠন ও ধর্ম। এই চ্যাপ্টারে মূলত আমরা এই যে পদার্থের আরেকটা অবস্থা গ্যাস, সেই গ্যাস নিয়ে আমরা আলোচনা করব। এখন তোমাদের মধ্যে প্রথমে একটা কোশ্চেন আবির্ভাব হবে মনের মধ্যে, যে স্যার এই যে পদার্থগুলো আছে এগুলোকে আমরা কেন কঠিন, কেন তরল, কেন গ্যাস বলছি, বা এই তিনটের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? এই তিনটের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি?
যে কোনটা কঠিন, কোনটা তরল আর কোনটা গ্যাস সবাই আলাদা যদি হয় তাহলে এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। দেখো, মূলত যারা কঠিন পদার্থ হয়, অনেক ধর্ম তো আলাদা আছে, ধর্মে আমরা যাচ্ছি না, আমরা স্ট্রাকচার দেখছি, ঠিক আছে? যারা কঠিন পদার্থ হয় তাদের কি হয়, একদম অনুপরমাণুগুলো খুব কাছাকাছি থাকে এদের মধ্যে। গ্যাস, ধর একটা কঠিন পদার্থ যেমন লোহা, যদি এদের অনুপরমাণুগুলোকে দেখো তাহলে এরা কি খুব ক্লোজ, একদম পাশাপাশি থাকে, ঠিক আছে? এদের মধ্যে অনুপরমাণুগুলোর মধ্যে ডিস্টেন্স খুব কম, বোঝা গেল? আচ্ছা, একটা জিনিস বলে দিই, দুটো অণু বা দুটো পরমাণু, বা বেসিক্যালি দুটো অণু ধরো, দুটো অণুর মধ্যবর্তী যে ডিস্টেন্স বা দূরত্ব তাকে বলা হচ্ছে আন্তর আণবিক ব্যবধান। এটা মনে রাখবে, এই টার্মটা অনেকবার আসবে, তাই বলে দিলাম কি, দুটো অণুর মধ্যবর্তী ডিস্টেন্সকে বলা হয়, একটা অণু থেকে আর একটা অণুর মধ্যে যতটা গ্যাপ আছে সেই গ্যাপটাকে বলা হয় কি, আন্তর আণবিক ব্যবধান, মানে অণুর মধ্যবর্তী দূরত্ব বা ব্যবধান। বোঝা গেল? আমি এখানে লিখে দিচ্ছি কারণ এই টার্মগুলো আসবে, ঠিক আছে? আন্ত আণবিক ব্যবধান। ওকে, ক্লিয়ার হয়েছে? এই পয়েন্টটা বুঝলে? তাহলে দুটো অণু বা দুটো অণুর মধ্যবর্তী দূরত্বকে কি বলে, আন্তর আণবিক ব্যবধান। ওকে, এটা তো বুঝলে। এবার যেটা বললাম যে কোনো পদার্থকে আমরা কঠিন কেন বলি বা এরা কঠিন কেন হয়, কারণ এদের অণু পরমাণুগুলো খুব কাছাকাছি থাকে। তার মানে কি, তার মানে এদের অণুগুলোর মধ্যে যে বন্ড সেটা অনেক স্ট্রং, তাই না? এদের পরমাণুগুলোর মধ্যে বন্ড কি, অনেক স্ট্রং, এরা খুব ক্লোজ ক্লোজ থাকে। আচ্ছা, তরলকে যদি দেখো তাহলে তরল কি হবে, তরল হচ্ছে এই গ্যাস কঠিনের থেকে এদের অণুপরমাণুগুলো একটু দূরে দূরে থাকে। কি বললাম, কঠিনের থেকে এদের অণুপরমাণুগুলো একটু বেশি দূরে দূরে থাকে। তার মানেটা কি হচ্ছে, তার মানে স্যার এই অণুপরমাণুগুলোর মধ্যে আন্তর আণবিক ব্যবধান তুলনামূলকভাবে বেশি। তাহলে তরল পদার্থে কি হবে, তরল পদার্থের অণুপরমাণুগুলোর আন্তর আণবিক ব্যবধান তুলনামূলক বেশি হবে। বোঝাতে পারছি? তাহলে এদের অণুপরমাণুগুলো কি থাকে, কঠিনের তুলনায় একটু দূরে দূরে থাকে। আর গ্যাস হচ্ছে, গ্যাসের অণুপরমাণুগুলো এতটাই দূরত্ব থাকে, এদের আন্তরাণবিক ব্যবধান অনেকটা বেশি, এদের অণুপরমাণুগুলোর মধ্যে আকর্ষণ বল থাকে না বললেই চলে। ধরো এখানে একটা অণু আছে, এখানে আর একটা অণু আছে, এখানে একটা অণু, এখানে একটা অণু, তাহলে এদের অণুগুলোর মধ্যে সেপারেশন দেখো অনেক বেশি, অনেক দূরে দূরে থাকে। বেসিক পয়েন্টগুলো আগে বুঝতে হবে, তবে তুমি ফুল চ্যাপ্টারটা ভালোভাবে বুঝতে পারবো। অনেক বেসিক জিনিস বোঝার আছে এখানে, ওকে? এগুলো ভালো করে বোঝো আগে। তাহলে কি বললাম, কঠিনের অণুপরমাণুগুলো খুব ক্লোজ ক্লোজ থাকে, মানে এদের আন্তরাণবিক ব্যবধান অনেক কম, ফলে এদের মধ্যে আকর্ষণ অনেক বেশি। তরলে আরেকটু দূরে দূরে থাকে কঠিনের তুলনায়, আর গ্যাসের ক্ষেত্রে অনেক দূরে দূরে থাকে। তার জন্য বলা হয় যে গ্যাসের কোনো পার্টিকুলার ভলিউম বা আয়তন নেই। কেন? ধরো তুমি গ্যাসকে এই পাত্রে রেখেছো, তখন অণুপরমাণুগুলো পাত্রের যতটা দূরত্ব ততটা দূরত্ব জুড়েই থাকবে। এবার সেম পরিমাণ গ্যাসকে তুমি যদি একটা বড় পাত্রে রেখে দাও, তাহলে ওই বড় পাত্রের যে আয়তন, পুরো আয়তন জুড়ে অণুপরমাণুগুলো ছড়িয়ে যাবে, মানে আরো দূরে দূরে চলে যাবে। বুঝতে পারছো? তার জন্য বলা হয় গ্যাসের কোনো আয়তন নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তনই গ্যাস কিন্তু ধারণ করে। এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে যে তিন ধরনের পদার্থ, সেটা ভালো করে বুঝতে পেরেছো? ওকে, চলো এবার আমরা ডিটেলস এক এক করে দেখি। এছাড়াও কি বললাম, এই পদার্থকে যে তিনটে ভাগে ভাগ করা হয়, কঠিন, তরল, গ্যাস, এছাড়াও পদার্থকে আরো দুটো ভাগে ভাগ করা হয়। মানে এই তিনটে ছাড়াও আরো কিছু পদার্থ আছে যাদেরকে আমরা আরো দুটো ভাগে ভাগ করতে পারি। সেই দুটো অবস্থার নাম জাস্ট জেনে রাখো, কি জিনিস জানতে হবে না, তোমাদের সিলেবাসের ব্যাপার না, হায়ার লেভেলের জিনিস, জাস্ট জেনে রাখো। কি, একটা হচ্ছে প্লাজমা স্টেট, আর একটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসার স্টেট। বোস মানে আমাদের বাঙালি সায়েন্টিস্ট ছিল না, সত্যেন্দ্রনাথ বোস, সেই সত্যেন্দ্রনাথ বোস আর আইনস্টাইনকে তো সবাই চেনো, সেই দুজন মিলে একটা পদার্থের অবস্থার কথা বলেছিল যার নাম হচ্ছে বোস আইনস্টাইন কন্ডেনসার। ঠিক আছে? তাহলে মোট পদার্থের পাঁচটা অবস্থা, কঠিন, তরল, গ্যাস, এই তিনটা হচ্ছে মূল। এছাড়াও আরো দুটো অবস্থা আছে যেগুলো সব পদার্থ না, কিছু কিছু স্পেশাল কেস। সেই অবস্থাটার নাম কি, একটা হচ্ছে প্লাজমা স্টেট বা প্লাজমা অবস্থা, আর একটা হচ্ছে বোস আইনস্টাইন কন্ডেনসার। বোস আইনস্টাইন কন্ডেনসার, এতটুকু নিয়ে কারো কোনো আশা করি ডাউট নেই, সবাই বুঝে নিয়েছো? ওকে, তাহলে এই পাঁচটা হচ্ছে পদার্থকে আমরা ভাগ করতে পারি। এবার হচ্ছে আমরা বললাম যে এই চ্যাপ্টারে মূলত আমরা গ্যাস নিয়ে পড়বো। তাহলে প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য। গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য মানে একটা পদার্থ গ্যাস হলে তার নেচার বা তার কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এবং প্রথম 1 নম্বর বৈশিষ্ট্য লিখেছি কি, যে গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। এই কোশ্চেনটা ক্যাটাগরি 2 এ অনেকবার পড়েছে,
অনেক পরীক্ষায় জিজ্ঞেস করে, অনেক মক টেস্টে তুমি পাবে, ঠিক আছে? অনেকে কনফিউজ হয়ে যায়, অনেকে ভাবে যে গ্যাসের আকার নির্দিষ্ট নেই কিন্তু আয়তন আছে। তুমি একটা কথা বলো, আকার আয়তন মানে দেখো, আকার হচ্ছে কি, একটা ইট, একটা কঠিন পদার্থকে যদি দেখো ইট, তো ইটের একটা নির্দিষ্ট আকার আছে না? ইটের একটা নির্দিষ্ট আকার আছে তো, তাই না? যে কোনো কঠিন পদার্থ, তোমার ধরো বাড়িতে যে তোমরা চিরুনি দিয়ে মাথা এই করো, তারপর তোমরা আরো যে জিনিসপত্র ইউজ করো, চারিপাশে যা আছে যেগুলো কঠিন দেখো, তাদের একটা নির্দিষ্ট আকার আছে, দেখে বুঝতে পারছো যে, ফিল করতে পারবে যে হ্যাঁ এটা হচ্ছে এর আকার। কিন্তু গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার আছে না নির্দিষ্ট আয়তন আছে। তোমাকে যদি আমি একটা ইট দিয়ে দিই, দিয়ে বলে ইটের আয়তন বের করো, তুমি পারবে না? ইজিলি বের করে দিবে। একটা আয়ত ঘনকের যা আয়তন হবে, সেই আয়তনের ফর্মুলা অ্যাপ্লাই করলে ইটের আয়তন পেয়ে যাবে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে গুণ করলে ইটের আয়তন পেয়ে যাবে। একমত সবাই? কিন্তু তরলের, এই সরি, গ্যাসের না কোনো আকার আছে না আয়তন আছে। স্যার কি করে বুঝলাম আকার আয়তন নেই? দেখো, গ্যাস হচ্ছে এমন একটা জিনিস, সাপোজ তুমি একটা গ্যাসকে যদি একটা পাত্রের মধ্যে ধরো, এটা একটা পাত্র, এটা একটা পাত্র, স্যার আরেকবার বলেন, আরেকবার কি বলবো, কিছুই তো বলিনি। একটা পাত্র, এই পাত্রটার আয়তন ধরো 1 লিটার। এই পাত্রটার আয়তন কতটুকু? পাত্রটার আয়তন ধরো 1 লিটার, মানে 1 লিটার জিনিসপত্র এর মধ্যে আটবে। এবার তুমি একটা গ্যাস, অনেক অনেক ধরো একটা পরিমাণ গ্যাসকে এই পাত্রের মধ্যে রেখে দিলে, যখন এই পাত্রের মধ্যে রাখলে তখন গ্যাসের আয়তন কত? গ্যাসের আয়তন হচ্ছে 1 লিটার। তাহলে কোন পাত্রে রাখছো তার উপর গ্যাসের আয়তন নির্ভর করবে। কেন? কারণ সে পাত্রের যা আয়তন, সে আয়তনের সমান আয়তন দখল করে নেয়। যেহেতু এদের অনুপরমাণুগুলো ফ্রি, একে অপরের সাথে যুক্ত না, সেরকম ভাবে কোনো আকর্ষণ বল নেই, তাই এরা র্যান্ডম ছোটাছুটি করতে পারে, তাই পুরো পাত্র জুড়ে গ্যাসের অণুগুলো ছড়িয়ে যাবে। তখন আমরা সেটাকে কি বলবো? যে পুরো পাত্রটা হয়ে যাবে গ্যাসের আয়তন। এর জন্য দেখবে, তুমি যদি তোমার পাশের ঘরে ধূপ জ্বালাও, তাহলে বা তোমার ঘরেই ধরো ধূপ জ্বালাবে, সেই ধূপ থেকে যে গ্যাসটা বেরোচ্ছে, যে সুগন্ধটা বেরোচ্ছে, সেটা পুরো ঘর জুড়ে ছড়িয়ে যাচ্ছে। কি করে? তার মানে পুরো ঘর জুড়ে ওই ধূপের যে গ্যাস বেরোচ্ছে সেটা আয়তন দখল করে নিল, পুরো ঘর জুড়ে সেটা দখল করে নিল। আয়তন মানে কি? যতটা অঞ্চল কোনো পদার্থ অধিকার করে থাকে, সেটাই তো আয়তন। তাহলে গ্যাসের অণুগুলো যদি পুরো পাত্রকে দখল করে থাকে, তাহলে তার আয়তন সেটা হবে। এবার এই সেম পরিমাণ গ্যাসকে যদি তুমি, একটা 2 লিটার পাত্রে রাখো, তখন গ্যাসের আয়তন কত হয়ে যাবে? 2 লিটার হয়ে যাবে। তখন গ্যাসের আয়তন কত হয়ে যাবে? 2 লিটার হয়ে যাবে। বোঝাতে পেরেছি না পারিনি? এখন অনেকের মনে কোশ্চেন হবে, স্যার এটা আবার কি ধরনের কথা, 1 লিটার গ্যাস 2 লিটার গ্যাসে কি করে হয়ে গেল? কারণ আছে, খুব ইজি, আমরা আজকের লয়ে বুঝতে পারবো যে কিভাবে গ্যাসকে 1 লিটার পাত্র থেকে 2 লিটার পাত্রে দিলে ওর আয়তন 2 লিটার হয়ে যাচ্ছে। ওকে, ওর আয়তন কিভাবে 2 লিটার হয়ে যাচ্ছে সেটা আমরা আজকের ক্লাসে বুঝতে পারবো। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এতটুকুনে কারো কোনো ডাউট নেই? তাহলে আমরা দেখলাম ফার্স্ট যে গ্যাসের বৈশিষ্ট্য সেটা কি, গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। এই পয়েন্টটা আবার বলছি, ভীষণ ইম্পর্টেন্ট। অনেকে করানোর পরও ভুল করে, ওরা ভাবে শুধু আকার নেই কিন্তু আয়তন আছে নির্দিষ্ট। তুমি যে কোনো পরীক্ষায় দেখবে এই কোশ্চেনটা আছে, ঠিক আছে? এই ক্যাটাগরি 2 এ দিয়ে দেয়। ওকে, চলো তাহলে বোঝা গেল। তাহলে কি, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার বা আয়তন ধারণ করে। 2 নম্বর, গ্যাসের একটা স্পেশাল বৈশিষ্ট্য, তার নাম হচ্ছে প্রসারণশীলতা, যেটা তোমরা সবাই জানো, খুব ইজি জিনিস, কিন্তু বুঝতে হবে। এগুলো একটা ল, জানো? এই প্রসারণশীলতা, সংকোচনশীলতা, এগুলো হচ্ছে না, পরে গিয়ে ল দেখবে, ঠিক আছে? খুব ইজি। দেখো কি বললাম, প্রসারণশীলতা, গ্যাসের এটা একটা ধর্ম। কি বলছে? বলছে আবদ্ধ পাত্রে, একটা বদ্ধ পাত্র আছে। কেন বদ্ধ পাত্র? কারণ গ্যাসকে যদি খোলা জায়গায় রাখো তাহলে কি হবে? গ্যাস তো পুরো পাত্র থেকে বেরিয়ে চারিপাশে ছড়িয়ে যাবে, তখন আয়তন তো এমনি বেড়ে যাবে, তাই না? তাহলে কি করতে হবে? একটা আবদ্ধ পাত্রে উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ যদি তুমি হ্রাস করো, অর্থাৎ চাপ যদি কমাও, তাহলে, বা চাপ স্থির রেখে উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। কি বললো? দুটো কথা বললো। বললো যে একটা আবদ্ধ বা বদ্ধ পাত্রের মধ্যে উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের যদি তুমি চাপ কমাও, তাহলেও গ্যাসের আয়তন বাড়বে। আবার যদি চাপ স্থির রেখে উষ্ণতা বাড়াও, তাহলেও গ্যাসের আয়তন বাড়বে। এই ধর্মটাকে বলা হচ্ছে গ্যাসের প্রসারণশীলতা। বোঝাচ্ছি, ভয় নেই, কি বলতে চাইলো বোঝাচ্ছি। দেখো, মন দিয়ে শোনো, ছবি দিয়ে বোঝাচ্ছি, একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রসারণশীলতা কি জিনিস স্যার? দেখো, ধরো একটা পাত্রের মধ্যে কিছু একটা গ্যাস আছে। ওকে, আচ্ছা ধরো 1 সেকেন্ড, ওয়েট। ধরো এরকম একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে কিছু একটা পরিমাণ গ্যাস আছে।
এবার তুমি কি করলে, এই গ্যাসটার উপর একটা পিস্টন লাগিয়ে দিলে। পিস্টন মানে যেটা খুব ইজিলি উপরে নিচে চলাফেরা করতে পারে, মানে এর উপর যদি চাপ পড়ে তাহলে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে একটা ঢাকনার মতো, আর যদি উপর থেকে চাপ দাও তাহলে এটা আস্তে আস্তে নিচে নেমে চলে আসবে। ওকে, তাহলে পিস্টনটা যদি এখন এতটা দেওয়া থাকে, এতটা দেওয়া থাকে, এতটা, তার মানে কি গ্যাসের চাপ এখন কনস্ট্যান্ট আছে, তাই না? চাপ যা ছিল তাই আছে, চাপ কনস্ট্যান্ট। এই গ্যাসের চাপটাকে তুমি কনস্ট্যান্ট রেখে কি করলে, বাইরে থেকে গ্যাস এই জারটাকে বা পাত্রটাকে হিট করলে, কি দিলে, বাইরে থেকে এই পাত্রটাকে হিট করলে। তাহলে যদি হিট করো, হিট বলবো না, উষ্ণতা বলো, ধরো গ্যাসকে হিট করলে, তো হিট করলে কি হবে, এই গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পাবে, ধরো উষ্ণতাটা টি বৃদ্ধি পাচ্ছে। তাহলে তুমি তোমার ধর্ম থেকে, তোমার ধর্ম মানে আইডিয়া থেকে বলো তো কি হতে পারে। আচ্ছা, যখন গ্যাসটার উপর কোনো উষ্ণতা বাড়ানো হয় না, একটা কনস্ট্যান্ট উষ্ণতা ছিল, ধরো আমি বলে দিলাম যে 20 ডিগ্রি সেলসিয়াস, গ্যাসের উষ্ণতা কত ছিল, 20 ডিগ্রি সেলসিয়াস, উষ্ণতা এখনো বাড়াতে শুরু করোনি, তখন যে গ্যাসটা আছে সেটা কি করেছে, সেটা এই পুরো পাত্র জুড়ে ছড়িয়ে আছে এরকম, এটাই ধরো গ্যাসের এখন আয়তন। এই পৃষ্ঠটা যত দূরে আছে সেটাই গ্যাসের আয়তন, এতটা, হ্যাঁ কি না, এতটা। এবার যেই তুমি উষ্ণতাটা ইনক্রিজ করবে গ্যাসের একটা স্পেশাল ধর্মের নাম কি, প্রসারণশীলতা, সেই ধর্মের জন্য গ্যাসটা এক্সপ্যান্ড করবে মানে, আরে এটা কেন হচ্ছে, সব পুরোটা সরে যাচ্ছে কেন, কি গ্লিচ হলো, দাঁড়াও তো, পার্টিকুলার একটা জিনিস হচ্ছে না কেন। তো যাই হোক, আমি মুছে করছি। তাহলে কি হবে, গ্যাসটা এক্সপ্যান্ড করে এই যে এটা, এটা দূরে চলে আসবে, তাই না? তাহলে যেই দূরে এলো তার মানে কি, গ্যাসের অণুগুলো আরো দূরে দূরে ছড়িয়ে গেল, তার ফলে গ্যাসের আয়তন কি হয়ে গেল, বেড়ে গেল। এই যে ধর্ম, যে চাপ কনস্ট্যান্ট রেখে উষ্ণতা যদি বাড়াও, আবার উল্টোটা, উল্টোটা কি, উল্টোটা হচ্ছে যে উষ্ণতাকে কনস্ট্যান্ট রেখে যদি চাপটাকে কমিয়ে দাও, ধরো আগে 1 নিউটন চাপ প্রয়োগ হচ্ছিল গ্যাসের উপর, আয়তন যা ছিল, এই চাপটাকে কমিয়ে তুমি যদি 0.5 নিউটন করে দাও, সাথে সাথে গ্যাসের আয়তন কি হবে, এক্সপ্যান্ড করে যাবে। বোঝাতে পেরেছি? সাথে সাথে গ্যাসের আয়তন এক্সপ্যান্ড করে যাবে, এই ধর্মটাকেই বলা হচ্ছে গ্যাসের প্রসারণশীলতা। ধর্মটা কি, খুব সহজ, একটা হচ্ছে চাপ কনস্ট্যান্ট রেখে যদি উষ্ণতা বাড়াও তাহলে গ্যাসের আয়তন বাড়বে, আর উষ্ণতা কনস্ট্যান্ট রেখে গ্যাসের চাপ যদি কমাও তাহলে গ্যাসের আয়তন বাড়বে। তাহলে এই যে দুটো ধর্ম, এই দুটো সিচুয়েশন, এই ধর্মটাকে কি বলা হচ্ছে, গ্যাসের প্রসারণশীলতা। বোঝা গেছে না বোঝা যায়নি? তাহলে সিম্পল, তুমি নিজেই ভাবো, তুমি ধরো একটা তোমার কাছে কি বলবো যে বোতল আছে, ওকে, একটা ধরো বোতল আছে, সেই বোতলটা দেখো রিয়েল লাইফ দিয়ে তুমি রিয়েলাইজ করতে পারবে। একটা ধরো তোমার কাছে বোতল আছে, কেউ আবার বোতলটাকে জাজ করতে বসো না, এখন আমি জাস্ট আঁকলাম। আচ্ছা, এই বোতলটাকে তুমি যদি চাপ দাও তাহলে কি হবে গো, এই বোতলটার আয়তনটা কি সংকুচিত হয়ে যাবে না, এইভাবে কাছে সরে আসবে, যে চাপ সরিয়ে নেবে কি হবে, আবার আয়তনটা এক্সপ্যান্ড করবে, কাইন্ড অফ এরকম টাইপ ব্যাপার, এইভাবে ভাবতে পারো, ঠিক আছে? আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, এক্স্যাক্টলি এটা না, জাস্ট বোঝানোর জন্য বললাম যে চাপকে কনস্ট্যান্ট রেখে যদি উষ্ণতা তুমি ইনক্রিজ করো গ্যাসের আয়তন বাড়বে, আবার উষ্ণতাকে স্থির রেখে চাপ যদি কমিয়ে দাও তাও গ্যাসের আয়তন বাড়বে। এই যে গ্যাসের আয়তন বাড়ার ঘটনা, সেটাকে বলা হচ্ছে গ্যাসের প্রসারণশীলতা। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি? তাহলে টি কনস্ট্যান্ট রেখে পি যদি কমাও তাও গ্যাসের আয়তন বাড়ছে, পি কনস্ট্যান্ট রেখে টি যদি বাড়াও তাও গ্যাসের আয়তন বাড়ছে। যখন তুমি বলবে, অনেকে বলবে যে স্যার কনস্ট্যান্ট কেন রাখতে হবে, আরে তুমি দেখলেই তো যে চাপ বা উষ্ণতার সাথে গ্যাসের আয়তন ডিরেক্টলি নির্ভর করে। চাপ বাড়ালেই উষ্ণতা কমে যায়, আয়তন বাড়ালে উষ্ণতা বাড়ালে সরি, চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে যায়, আর উষ্ণতা যদি আমি বাড়িয়ে দিই তাহলে গ্যাসের আয়তন কি হয়ে যায়, বেড়ে যায়, গ্যাসের আয়তন বেড়ে যায়। তাহলে দেখতে পাচ্ছ, যে কোনো একটাকে যখন দেখবে যে একটার সাথে, ধরো চাপের সাথে তুমি আয়তনের সম্পর্ক দেখতে চাইছো, তখন তোমাকে স্বাভাবিকভাবে এটা কনস্ট্যান্ট রাখতে হবে। কারণ কি, কারণ যদি একে কনস্ট্যান্ট না রাখো তাহলে তো এটার কারণেও গ্যাসের আয়তনের উপর ইফেক্ট পড়বে। তাহলে চাপের সাথে গ্যাসের আয়তনের কি রিলেশন সেটা তুমি দেখতে পাচ্ছ না কেন, কারণ তখন উষ্ণতাও ইফেক্ট ফেলবে তো, তাই না? দুজনের সম্মিলিত ইফেক্ট হবে। তাই তুমি যদি ইন্ডিভিজুয়াল ভাবে চাপের সাথে আয়তনের গ্যাসের কি রিলেশন বা উষ্ণতার সাথে আয়তনের গ্যাসের কি রিলেশন, এগুলো দেখতে যাও, দেন তোমাকে বাকি আর একটা টার্মকে কি রাখতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে। এটা আমরা যখন ল পড়বো তখন ইন ডিটেলসে বলবো, এখন ইগনোর করো, ইন ডিটেলসে বলবো, এখন ইগনোর করো, ওকে? চলো আমরা জাস্ট এখন বৈশিষ্ট্যগুলো পড়ছি। তাহলে সংকোচনশীলতা ধর্মটা কি, আবদ্ধ পাত্রে কোনো গ্যাসের উষ্ণতা স্থির রেখে চাপ যদি বাড়াও বা চাপ স্থির রেখে উষ্ণতা কমাও তাহলে গ্যাসের আয়তন কি হবে,
উষ্ণতা, সরি এটা তো সংকোচনশীলতা, প্রসারণশীলতাটা আগে পড়ো। নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ হ্রাস করলে বা চাপ স্থির রেখে উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, এটাকে বলা হচ্ছে প্রসারণশীলতা। তাহলে সংকোচনশীলতাও গ্যাসের একটা ধর্ম হবে উল্টো। এখানে কি হচ্ছিল, যে চাপ হ্রাস করছো আর উষ্ণতা বাড়াচ্ছ, সেই দুটো ক্ষেত্রে আয়তন বাড়ছে। তাহলে কি হবে, এবার এবার চাপ হ্রাস করলে যদি আয়তন বাড়ে, তাহলে চাপ বাড়ালে আয়তন কি হবে, কমবে। তাহলে গ্যাসের যদি উষ্ণতা স্থির রেখে চাপ কমাও বা চাপ স্থির রেখে উষ্ণতা কমাও, তাহলে সেই দুটো ক্ষেত্রেই কি হবে, গ্যাসের আয়তন কমে যাবে। এই ধর্মটাকে বলা হচ্ছে গ্যাসের সংকোচনশীলতা। এই দুটো নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু তাড়াতাড়ি জানাবে, তারপর পরের টপিকে যাচ্ছে। এই প্রসারণশীলতা আর সংকোচনশীলতা নিয়ে কারো কোনো রকম সমস্যা আছে? একবার তাড়াতাড়ি জানাও যে প্রসারণশীলতা আর সংকোচনশীলতা নিয়ে কারো কোনো সমস্যা আছে? দেখো তোমাদের না অলরেডি দুটো ল তৈরি হয়ে গেল, এই সংকোচনশীলতা আর প্রসারণশীলতা পড়তে গিয়ে তোমাদের দুটো ল কিন্তু তৈরি হয়ে গেল, সেই লগুলো আমরা পড়বো। ওকে, দেখো কি দুটো, আমি যদি সামারাইজ করে দিই তাহলে দুটো সিচুয়েশন, একটা হচ্ছে যদি কোনো গ্যাসের পি, বাকিটা কনস্ট্যান্ট থাকবে ওটা ধরে এগোচ্ছে, ঠিক আছে। পি যদি কমাও বা উষ্ণতা যদি বাড়াও, তাহলে দুটো ক্ষেত্রে গ্যাসের আয়তনের কি পরিবর্তন হয়, আয়তন বৃদ্ধি পায়। আবার কোনো গ্যাসের পি যদি বাড়িয়ে দাও, উষ্ণতা যদি কমিয়ে দাও, তাহলে সেই দুটো ক্ষেত্রে গ্যাসের আয়তন কমে যায়। এটাই ল, এটা একটা বয়েলের ল, একটা চার্লসের ল, মানে খুব ইজি জিনিস, ঠিক আছে। আরেকবার বলেছি দেখো, আরেকবার বলেছি। ওকে, তাহলে এটুকু সংকোচনশীলতা প্রসারণশীলতা আমরা ভালো করে গ্যাসের বুঝে নিলাম। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের অঙ্গীকার সমূহ। দেখো খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের অঙ্গীকার সমূহ। দেখো যখন সায়েন্টিস্টরা গ্যাসের জন্য একটা ল তৈরি করতে শুরু করলো, কি গ্যাসের জন্য, দেখো গ্যাসের অণু পরমাণুগুলোকে তো আমরা চোখে দেখতে পাই না, তাই না। গ্যাসের অণু পরমাণুগুলোকে তো আমরা খালি চোখে দেখতে পাই না। তাহলে গ্যাসের অণু পরমাণুগুলোকে যদি আমরা খালি চোখে না দেখতে পাই, তাদের জন্য যখন আমরা একটা ল তৈরি করতে যাব, তা আমাদেরকে কিছু জিনিস আগে থেকে ধরে নিতে হবে, তাই না। আমাদেরকে কিছু জিনিস আগে থেকে আইডিয়া করে ধরে নিতে হবে যে এমন এমন হয়। এবার সেগুলো ভুল কি না ঠিক সেটা তো পরের ব্যাপার। যেমন আমাদেরকে যখন ত্রিভুজ প্রমাণ করতে বলতো বা ত্রিভুজের জন্য কোনো সূত্র আমরা তৈরি করতে যেতাম, আমরা কি করতাম, আমরা এরকম একটা ছবি আঁকতাম দিয়ে বলতাম এ বি সি, এটা একটা ধরে এটা একটা ত্রিভুজ। তো এইরকম সায়েন্টিস্টরা যখন গ্যাসের জন্য থিওরি তৈরি করতে শুরু করলো, যে চার্লসের ল, বয়েলের ল, আরো যে গ্যাসের ল আছে সেগুলো তৈরি করতে শুরু করলো, তখন কিছু জিনিস আগে থেকে সায়েন্টিস্টরা ধরে নিয়েছিল। এমনি এমনি ধরে নিয়েছে তা না, কিছুর উপর বেস করেই ধরেছে। সেই ধরাগুলোকে বলা হচ্ছে কি, অঙ্গীকার, গতিতত্ত্বের অঙ্গীকার। তত্ত্ব, তত্ত্ব মানে কি, যেটা আমরা ধরে নিয়েছি এরকম জিনিস, ঠিক আছে। তো অঙ্গীকার সমূহ যেগুলো ধরে নিয়েছিল সেগুলো আমরা আগে দেখি। দেখো তারপর সেগুলো ভুল কি না ঠিক সেটা তো আমরা পরে লাস্টের দিকে দেখবো, ঠিক আছে। তাহলে আমরা এখন পর্যন্ত যতগুলো ল করব এরপর সব হচ্ছে এই যে ধরাগুলো ধরে নিয়েছি তার উপর বেস করে। আমি এটা ক্লাসের শেষ ক্লাসে গিয়ে বলবো যে এর মধ্যে কোন কোন ধরাটা আমাদের ঠিক ছিল, কোনটা ভুল ছিল, আর সেই ভুলগুলোকে আমরা কি করে ঠিক করে চার্লসের ল, বয়েলের লকে আমরা আবার কি করতে পারবো, সংশোধন করতে পারবো। তাই ক্লাসের শেষে আমরা কি পড়বো, চার্লস ও বয়েলের সংশোধিত রূপ, চার্লস ও বয়েলের সূত্রের সংশোধিত রূপ। আগেই বলছি এখন আমরা যে ল গুলো পড়বো সেগুলো কিসের বেসিসে, এই যে গ্যাসের জন্য আমরা যে যে পয়েন্টগুলো ধরে নিয়েছিলাম তার উপর বেস করে ল তৈরি হয়েছে। বোঝা গেছে না যায়নি? তবে এই ল গুলো সবগুলো কিন্তু ঠিক না, কিছু কিছু ভুল আছে। তার জন্য আমরা পরে গিয়ে দেখবো যে চার্লস আর বয়েলের ল না 100% সব জায়গায় অ্যাপ্লিকেবল হচ্ছে না। তখন আমাদের কি করতে হবে, চার্লস আর বয়েলের লর মধ্যে কিছু কারেকশন আনতে হবে, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং ওই জায়গাটা, যখন আসবো তখন বলবো। আমি একটা জাস্ট ওভারভিউ দিয়ে দিলাম। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে গ্যাসের থিওরি তৈরি করার জন্য যে যে পয়েন্ট আমাদেরকে ধরে নিতে হয়েছিল সেগুলো। বুঝতে পেরেছো এগুলো কি জিনিস, একবার জানাবে যে এই জিনিসগুলো কি সেটা বুঝতে পেরেছো। এবার আমরা এক এক করে দেখবো যে কি ধরা হয়েছিল। প্রথম, এক নম্বর, এটা তখন মনে করা হতো, এগুলো আগের যুগের, ঠিক আছে, আগে অনেক আগের কথা। তখন মনে করা হতো যে যে কোনো গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত। স্বাভাবিক, এটা নিয়ে তো কোনো ডাউট নেই, এটা তো ঠিক। তারপর অণু দ্বারা গঠিত, এটা ধরে নিল। এবার হচ্ছে অণুগুলো কেমন, বলল যে গ্যাস অণুগুলো হচ্ছে নিরেট, গোলাকার এবং পূর্ণ স্থিতিস্থাপক। একে গ্যাস অণু কি বললো, গ্যাস অণুগুলো নিরেট, গোলাকার এবং পূর্ণ স্থিতিস্থাপক। তাহলে প্রথম ধরলো যে গ্যাস
যে কোনো একটা গ্যাস যদি তুমি দেখো, সেগুলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত। আর ওই অণুগুলো কেমন? নিরেট, গোলাকার, পূর্ণ স্থিতিস্থাপক। এগুলোর মানে কি? নিরেট। নিরেট মানে হচ্ছে, দেখো দুটো জিনিস হতে পারে, একটা ফাঁপার একটা নিরেট। ধরো একটা লোহার বল, যেটার শুধু উপরের উপরের যে পৃষ্ঠটা সেটা লোহা দিয়ে তৈরি, ভিতর ফাঁকা, তাহলে এটাকে আমরা নিরেট বলতে পারি না। নিরেট মানে হচ্ছে পুরোটা একদম সলিড, ফুল সলিড, ভিতরেও লোহা বাইরেও লোহা, সেই জিনিসটাকে আমরা নিরেট বলি। বোঝা গেল? মানে কোনো ফাঁকা নেই, এটুকু বোঝায়। তাহলে এরকম ধরে নেওয়া হলো যে গ্যাসের অণুগুলো হচ্ছে নিরেট, মানে পুরোটাই একদম ভর্তি। তারপর ধরা হলো গোলাকার, মানে গ্যাসের অণুগুলোকে গোলাকার ধরে নেওয়া হলো। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক। পূর্ণ স্থিতিস্থাপক, এটা কিন্তু ইম্পর্টেন্ট। পূর্ণ স্থিতিস্থাপক মানে কি? পূর্ণ স্থিতিস্থাপক মানে হচ্ছে যখন যখন দুটো গ্যাসের, আচ্ছা আমরা কনজারভেশন অফ মোমেন্টাম পড়েছিলাম না, বা মোমেন্টামের এক বডি থেকে অন্য বডিতে ট্রান্সফার হওয়া পড়েছিলাম। ভরবেগের সংরক্ষণ সূত্র কি দেখেছিলাম? যে একটা বস্তু যদি আর একটা বস্তুকে গিয়ে হিট করে, তাহলে কি হয়? এই বস্তুর মোমেন্টাম এই বস্তুতে ট্রান্সফার হয়ে যায়, পড়েছিলাম। মনে আছে নিউটনস ল পড়ার সময়? ভালো করে মনে করো, যে দুটো বস্তু যদি থাকে, ধরো এটা একটা বস্তু আর এটা একটা বস্তু, তো ধরো এর মধ্যে প্রথমে এর এর মোমেন্টাম বা ভরবেগ ছিল জিরো, বা গতিশক্তি ছিল জিরো। এবার এই বলটা গিয়ে যখন একে হিট করলো, তখন এর মধ্যে কিছু মোমেন্টাম এর মধ্যে চলে আসবে, তখন এই বস্তুটা গতিশীল হবে। পড়েছিলাম পড়েছিলাম যে মোমেন্টামের চেঞ্জ এই বডি থেকে অন্য বডিতে হতে পারে, ভরবেগের পরিবর্তন। তো পূর্ণ স্থিতিস্থাপক মানে হচ্ছে যখন দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হবে, সেই সংঘর্ষটা যদি পূর্ণ স্থিতিস্থাপক হয়, তাহলে কোনো রকম ভরবেগের এক বস্তু থেকে অন্য বস্তুতে ট্রান্সফার হবে না। বোঝাতে পারলাম? কি বললাম? পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ মানে, একটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি, যখন দুটো বডির মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, তখন মোমেন্টামের কোনো চেঞ্জ হবে না। মানে এর ভরবেগ আগে যা ছিল তাই থাকবে, এর ভরবেগ আগে যা ছিল তাই থাকবে। ভরবেগের এর বডি থেকে এই বডিতে ভরবেগের কোনো রকম ট্রান্সফার হবে না। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? তাহলে কি বললাম? মোমেন্টাম ট্রান্সফার হবে না। এই পয়েন্টগুলো কিন্তু মন দিয়ে বোঝো, ঠিক আছে? দেখছো নিউটনস ল কাজে লাগছে গ্যাস বুঝতে। নাহলে পূর্ণ স্থিতিস্থাপক তুমি কি করে বুঝবে? ট্রান্সফার হবে না। যদি কোনো সংঘর্ষে মোমেন্টাম ট্রান্সফার না হয়, বা এনার্জির কোনো পরিবর্তন, মানে এক বডি থেকে আরেক বডিতে এনার্জি না যায়, তখন সেটাকে আমরা কি বলি? পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। বোঝা গেল? পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, ক্লিয়ার? পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষটা বুঝতে পেরেছো? তাহলে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভালোভাবে বুঝতে হবে আমাদেরকে, যে গ্যাসের অণুগুলো নিরেট, গোলাকার, এবং এদের মধ্যে দুটো গ্যাস অণুর মধ্যে যে সংঘর্ষ হয়, তার ফলে এদের একে অপরের মধ্যে মোমেন্টামের কোনো পরিবর্তন ঘটে না, বা একটা গ্যাস অণু থেকে আরেকটা গ্যাস অণুতে এনার্জির কোনো ট্রান্সফার হয় না, এটা ধরে নেওয়া হলো। ওকে, তারপর কি বললো? বললো যে একই গ্যাস অণুগুলির আকার, ওজন ও ধর্ম একই রকম। একই, যদি তুমি অক্সিজেন গ্যাস নাও, তাহলে অক্সিজেন গ্যাসের যতগুলো অণু আছে পৃথিবীতে, সবগুলোর আকার, ওজন, ধর্ম সবকিছু সেম। আর যদি গ্যাসগুলো আলাদা আলাদা নাও, মানে একটা কার্বন ডাইঅক্সাইড নিলে আর একটা অক্সিজেন, তাহলে এর যা অণু এর অণুর থেকে আলাদা হবে। মানে এই অণুর ওজন ধর্ম গ্যাস অক্সিজেনের, কার্বন ডাইঅক্সাইড অণুর ওজন ধর্ম গ্যাসের থেকে, সরি, ওজন আকার ধর্ম থেকে আলাদা হবে। বোঝাতে পেরেছি? ফার্স্ট পয়েন্টটা একদম জলের মধ্যে ক্লিয়ার হয়েছে? ফার্স্ট পয়েন্টটা জলের মতো ক্লিয়ার হয়েছে? ওকে, গুড। তাহলে প্রত্যেকটা, দেখো, গ্যাস চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দের মানে বোঝা। ঠিক আছে? যে প্রত্যেকটা শব্দের মানে বুঝবে, সে ভালো করে গ্যাস চ্যাপ্টার বুঝতে পারবে ইজিলি, তার জন্য খুব ইজি হয়ে যাবে। তাহলে 1 নম্বর পয়েন্ট আমাদের ক্লিয়ার হলো। 2 নম্বর পয়েন্ট কি বলেছে? যে গ্যাস অণুগুলি বিন্দু সাদৃশ্য হয় বলে এদের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। দারুণ একটা পয়েন্ট। কি বললো? যে গ্যাসের অণুগুলো বিন্দু সাদৃশ্য, খুব ক্ষুদ্র একটা বিন্দুর মতো হয় বলে এদের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। মানে বেসিক্যালি যখন ল তৈরি করা হলো, বেসিক্যালি যখন এই চার্লসের ল, বয়েলের ল এগুলো তৈরি করা হলো, তখন সায়েন্টিস্টরা ধরে নিল যে একটা গ্যাসের অণুর আয়তন প্রায় জিরো, প্রায় জিরো ধরেই কিন্তু ওরা থিওরিগুলো তৈরি করলো। যদি জিরো না ধরতো, তাহলে ক্যালকুলেশনে অনেক কঠিন চলে আসতো। তখন কি হতো? তখন আরো বড় থিওরি তৈরি হতো, যেগুলো আমরা পরে দেখবো। আগেই বললাম যেগুলো আমরা পরে, এই যে ফর্মুলা পড়লে না, পিভি সমান এনআরটি, এসবগুলো কিন্তু এরকম ডাইরেক্ট ফর্মুলা হয় না আদতে, এগুলো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, রিয়েলিটিতে। সেগুলো পরের ব্যাপার। কিন্তু
এটা যে ধরে নেওয়া হলো যে গ্যাস অণুগুলো বিন্দু সাদৃশ্য বলে এদের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয়, মানে গ্যাসের অণুর আয়তন কি হয়, যে কোনো গ্যাসের অণুর আয়তন প্রায় জিরো, এটা ধরে নেওয়া হয়েছিল। এখন তুমি বলবে যে স্যার মামার বাড়ির আবদার নাকি, যে ইচ্ছা হলো গ্যাসের অণু আছে, স্যার অণু আছে মানে তোর আয়তন অবশ্যই থাকবে, তা আয়তনকে আমরা কি করে ধরতে পারি? দেখো, কিছু জিনিস আমরা অ্যাপ্রক্সিমেশন করতে পারি। অ্যাপ্রক্সিমেশন মানে খুব কাছাকাছি হলে সেই জিনিসটাকে আমরা ধরে নিতে পারি, ক্যালকুলেশনে খুব একটা হেরফের আসে না আমাদের সুবিধার জন্য। যেমন আমরা 9.8 এর জায়গায় ক্যালকুলেশনের জন্য 1000 ধরে নিই জি এর ভ্যালু, তাই না? সরি, 10 ধরে নিই জি এর ভ্যালু, কাইন্ড অফ ওইরকম। এখন তুমি বলবে স্যার এটা কিভাবে কাজ করে? দেখো, তুমি নিজে খুব সহজে বুঝতে পারবে। ধরো তুমি তুমি তোমার একটা বন্ধুকে 100 টাকা ধার দিয়েছো, ঠিক আছে? মন দিয়ে শুনবে। তুমি তোমার একটা বন্ধুকে 100 টাকা ধার দিয়েছো। এবার 100 টাকা ধার দেওয়ার পর চেয়ে চেয়ে তোমার বন্ধু তোমাকে টাকাই দেয় না। তারপর একদিন বললো যে ভাই আমার কাছে টাকা এসছে, তোর টাকাটা আমি ফেরত দিব। তো এক কাজ কর না, তুই আমার কাছে 100 টাকা পাবি, তোকে আমি 70 টাকা দিচ্ছি, 30 টাকা আমাকে মাফ করে দে। তুমি কি বলবে? মা আমার বাড়ির আবদার পেয়েছিস, 30 টাকা মাফ, আগে তুই ওই 30 টাকা দে, তারপর বাকি কথা বলবি। 100 টাকা পাবো, তার মধ্যে আবার বলছে 30 টাকা দিব না, আর কি হচ্ছে নাকি? ছাড়বে তুমি? অবভিয়াসলি ছাড়বে না। কিন্তু কিন্তু তুমি ধরো একটা লোকের কাছে 1,20,20,টাকা পাবে। বলবে এ আবার কি স্যার? ধরো একটা লোকের কাছে 1,20,20,টাকা, 1,00,00,000 + 20 টাকা, এই টাকাটা পাবে। এবার ওই ব্যক্তিটা তোমাকে যখন টাকাটা রিটার্ন করার সময় যদি বলে যে বাবু 1,00,00,000 টাকা তোমাকে আমি দিচ্ছি, তুমি কি আপত্তি করবে? 20 টাকার জন্য তুমি ঝামেলা করবে? আচ্ছা, 1,30,00,000 টাকা পাবে ধরো, 1,30,00,000 টাকা পাবে। তোমাকে বললো যে এই 1,30,00,000 টাকার জায়গায় আমি তোকে 1,00,00,000 টাকা দিচ্ছি, তুমি কি আপত্তি করবে? বিন্দু সদৃশ মানে খুবই ছোট, আয়তন নগণ্য, একদম কম। আপত্তি করবে না। তাহলে কেন আপত্তি করলে না? কারণ এই 1,00,00,000 তুলনায় 30 টাকাটা অনেক ক্ষুদ্র। এই 1,00,00,000 তুলনায় 30 টাকা খুব ক্ষুদ্র একটা জিনিস, সেটাকে তুমি ইগনোর করতেই পারো। কিন্তু 100 টাকার তুলনায় 30 টাকাটা কিন্তু ক্ষুদ্র জিনিস না। 100 টাকার তুলনায় কিন্তু 30 টাকা ক্ষুদ্র জিনিস না। তাই তুমি চাইলেও ওই 30 টাকাকে ইগনোর করতে পারো না। তাই এর ফিজিক্সে যখন একটার তুলনায় আর একটা জিনিস খুব ক্ষুদ্র হবে বা খুব বড় হবে, তখন আমরা একটা অপরকে কি করতে পারি? ক্যান্সেল আউট করে দিতে পারি, ইগনোর করতে পারি, এই 30 টাকার মতো। এখানেও তাই, যেহেতু গ্যাসের যে পাত্রে গ্যাসটা রাখা আছে, যে পাত্রে গ্যাসটা রাখা আছে, সেই পাত্রটার আয়তন যদি তুমি দেখো, সেই আয়তনের তুলনায় একটা গ্যাস অণুর আয়তন তো খুবই ক্ষুদ্র, তাই না? এখানে তো আমি বড় করে দেখিয়েছি গ্যাস অণুর আরে এটা হচ্ছেটা কি বলতো? এরকম প্রবলেম হচ্ছে কেন? পুরো জিনিসটা সরে যাচ্ছে একবারে। এরকম তো কোনোদিন হয় না। আজব তো। সেকেন্ড দাঁড়াও তো, এটা কিছু চেঞ্জ করে, আমার তো কাজে লাগবে প্রচুর। আজকের চ্যাপ্টারে আজকে এরকম হচ্ছে কেন? সেকেন্ড। আমি স্পেসিফিক ভাবে পার্টিকুলার একটা জিনিসকে কেন নিয়ে যেতে পারছি না? পুরো জিনিসটাই চলে যাচ্ছে, এরকম হলে তো মুশকিল গ্যাস পড়ানো। আমি একবার দাঁড়াও, পেজটাকে একবার নতুন করে অ্যাপটাকে খুলি, কিছু হয়তো গ্লিচ হয়েছে। এরকম তো হয় না কোনোদিন। তোমরা তো এর আগে ক্লাস করেছো তাই না? আমি তো পার্টিকুলার যেটাকে চাই সেটাকে সরিয়ে নিয়ে যেতে পারি। আচ্ছা, নতুন একটা আপডেট এসছে, আপডেটটার পর কি এরকম হলো কিছু? একটু ওয়েট করো। কিছু তো একটা ইস্যু হয়েছে। কি তোমাদের পিডিএফটা আবার গেল কোথায়? এক্সট্রিমলি সরি ফর দ্য ডিস্টারবেন্স, বাট কিছু করার নেই, আমাকে এটা ঠিক করতে হবে, নাহলে আমি গ্যাসের চ্যাপ্টার পড়ানোই তো মুশকিল হয়ে যাবে।
এ কি, তোমাকে যে এতক্ষণ ধরে পড়ালাম সেগুলো গেল কোথায়? হ্যাঁ, আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, ওকে, দাঁড়াও আমি দেখছি এটা চেঞ্জ করা যায় কিনা। এবার হচ্ছে মনে হচ্ছে। সরি একটু, আমি এটা না হলে পড়ানো মুশকিল হয়ে, হ্যাঁ ঠিক আছে, এটা গ্লিচ হয়ে গেছিল পুরো। এবার ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখলাম যে কোনো একটা জিনিসের তুলনায় যখন আরেকটা জিনিস খুব ক্ষুদ্র হয় সেই জিনিসটাকে আমরা খুব সহজে ইগনোর করতে পারি। রিয়েল লাইফে ওটা কাজ করে, সো ফিজিক্সে ওটা কাজ করে ক্যালকুলেশনের সময়। যে সাপোজ ধরো গ্যাসের যে অণুর, যে পাত্রগুলো, পাত্রের মধ্যে গ্যাসটা রাখা আছে, সেই পাত্রের আয়তন অনেক বেশি, তার তুলনায় একটা অণুর আয়তন খুব ক্ষুদ্র। সো সেই অণুর আয়তনটাকে আমরা চাইলেই ইজিলি ইগনোর করতে পারি। সো সায়েন্টিস্টরা সেটাই করেছিল, যে গ্যাসের অণুর আয়তনকে ইগনোর করে দিয়েছিল, বলেছিল নগণ্য। কারণ যদি আয়তন ধরে নিত, ক্যালকুলেশন মাথা খারাপ হয়ে যেত, সহজে ক্যালকুলেশন করতে করা সম্ভব ছিল না। ওকে, বোঝা গেছে? ক্যালকুলেশন করা সম্ভব ছিল না। তার জন্য কি করেছিল, যে গ্যাস অণুগুলো বিন্দু সাদৃশ্য বলে কি করা হয়েছিল, এদের আয়তন পাত্রের তুলনায় খুব নগণ্য, তাই এদের আয়তনকে প্রায় জিরো ধরে নেওয়া হয়েছিল। ক্লিয়ার? জিরো ধরে নেওয়া হয়েছিল। চলো 3 নম্বর, 3 নম্বর পয়েন্ট কি বলেছে? 3 নম্বর পয়েন্ট বলেছে গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল এবং বিভিন্ন দিকে বিভিন্ন বেগে সম্পূর্ণ এলোমেলো ভাবে সরল রেখায় ঘুরে বেড়ায়। দারুণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টগুলো আমি এত ডিটেলসে কেন পড়াচ্ছি জানো? কারণ এই প্রত্যেকটা পয়েন্ট যে ভালো করে বুঝবে, তাকে গ্যাসের কোনো ল মুখস্থ করতে হবে না, কিচ্ছু মুখস্থ করতে হবে না। সে জাস্ট এগুলো বুঝেই প্রত্যেকটা থিওরি এক্সপ্লেন করতে পারবে নিজে নিজেই, কারো হেল্পও লাগবে না। এত ইজি, ঠিক আছে, যদি একবার বুঝে নাও ভালো করে। তার জন্য আমি এগুলো এত টাইম দিচ্ছি। কি বললো? বলল গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল এবং বিভিন্ন দিকে বিভিন্ন বেগে সম্পূর্ণ এলোমেলোভাবে সরল রেখায় ঘুরে বেড়ায়। তার মানে তুমি যদি একটা গ্যাসের পাত্রের মধ্যে গ্যাস রেখে দাও, ধরো এই পাত্রটার মধ্যে বদ্ধ অবস্থায় গ্যাস রেখে দিয়েছো, ওকে, পাত্রটার মধ্যে বদ্ধ অবস্থায় গ্যাস রেখে দিয়েছো, তাহলে এর মধ্যে যদি অনুপরমাণুগুলোকে তুমি দেখো, অণুগুলোকে, তাহলে কি হবে জানো? এরা কখনো স্থির নেই, চারিদিকে র্যান্ডম ভাবে, এমন না যে পার্টিকুলার একদিকে যাবে, এরকম না। যে কোনো গ্যাস অণুর যেদিকে ইচ্ছা যেতে পারে, যে কোনো বেগে যেতে পারে, জিরো থেকে শুরু করে যে কোনো বেগ নিয়ে অণুগুলো ছোটাছুটি করতে পারে যে কোনো ডিরেকশনে। বোঝা গেল? তাহলে এদের গতিপথ ওইরকম ফিক্সড না যে এই ডিরেকশনে যাবে, র্যান্ডমলি। এখানে লেখা আছে, দেখো, এখানে লেখা আছে ভালোভাবে, যে বিভিন্ন বেগে বিভিন্ন দিকে সম্পূর্ণ এলোমেলো ভাবে সরল রেখায় ঘুরে বেড়ায়। বোঝা গেল? মানে যাবে সরল রেখা বরাবর, যে কোনো লাইন বরাবর। মানে এমন না যে গ্যাসের একটা অণু এভাবে যাচ্ছিল, তারপর কিছুটা এইভাবে গেল, এইভাবে গেল, এরকম না। যে পাথে যাবে সেই দিক বরাবর সোজাসুজি যাবে। এটা যেমন যাচ্ছে এই সোজাই যাবে, এটা যেমন যাচ্ছে এই সোজাই যাবে, এরকম টাইপ। তাহলে 4 নম্বর পয়েন্টটা বোঝা গেছে। স্যার আমরা যেমন অনলাইনে অর্ডারে 512 টাকার মতো, কি মতো থাকলে 2 টাকা মায়া ছেড়ে 15 টাকা দিয়ে দিই, হ্যাঁ এক্স্যাক্টলি ওরকমই ব্যাপার। বোঝা গেল? তাহলে এই পয়েন্টটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার, যে গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল, মানে কখনো ওরা থেমে নেই, সবসময় র্যান্ডম র্যান্ডম ঘুরে বেড়াচ্ছে, এবং বিভিন্ন দিকে বিভিন্ন বেগে সম্পূর্ণ এলোমেলো ভাবে সরল রেখায় ঘুরে বেড়ায়। আর এই ছুটে ছুটে বেড়াই বলেই, গ্যাস অণুগুলো ছুটে বেড়াই বলেই, এদেরকে যখন তুমি বড় পাত্রে রাখবে তখন বেশি দূর দূর ছুটে বেড়াবে। তোমাকে যদি একটা, তুমি ধরো বাচ্চা আছো, ঠিক আছে, একদম বাচ্চা একটা, তোমাকে একটা আমি ছোট্ট দোলনার একটা ঘরে রেখে দিলাম, তুমি ওর মধ্যেই ঘোরাফেরা করবে। এবার যদি তোমার আমি ঘরটা বড় করে দিই, তুমি আরো দূরে দূরে ঘুরবে, আরো ঘর বড় করে দিলে তুমি আরো দূরে দূরে ঘুরবে। তো এরকম ব্যাপার। তো গ্যাসের অণুগুলো যেহেতু অলরেডি সবসময় ছোটাছুটি করছে, কোনো সময় থেমে নেই, তাহলে থেমে নেই মানে কি? তার মানে এ যত জায়গা পাবে সব জায়গা সে কভার করার চেষ্টা করবে। যদি এখানে বড় পাত্র করে দাও, সে সোজাসুজি গিয়ে পাত্রে গিয়ে ধাক্কা মারবে। যদি বড় পাত্র এখানে গিয়ে ধাক্কা মারবে, এখানে গিয়ে ধাক্কা মারবে। আইডিয়া করতে পারছো? বুঝতে পারছো? তাহলে আমাকে বলো, যে আয়তন গ্যাসের আয়তনটা ডিরেক্টলি এই অণুগুলির ছোটাছুটির উপর নির্ভর করছে না? অণুগুলোর ছোটাছুটির উপর নির্ভর করছে কি না? গ্যাসের আয়তনটা অণুগুলোর ছোটাছুটির উপর নির্ভর করছে। যদি অণুগুলো ছোটাছুটি না করে তাহলে গ্যাসের আয়তন কত হয়ে যাবে? জিরো। এই পয়েন্টটা বলে রাখলাম কারণ কাজে লাগবে, ঠিক আছে? পরম উষ্ণতা বোঝার সময় কাজে লাগবে, নাহলে তোমাকে সারা জীবন পরম উষ্ণতা মুখস্থ করতে হবে। ঠিক আছে, চলো, প্রত্যেকটা পয়েন্ট আমি একদম জলের মতো করে বোঝাবো, কিচ্ছু মুখস্থ করতে হবে না, জাস্ট মন দিয়ে শুনবে, সব বুঝতে পারবে। ওকে, চলো, তাহলে 3 নম্বর পয়েন্ট হলো আমাদের। 4 নম্বর পয়েন্ট কি বলছে? 4 নম্বর পয়েন্ট বলছে গ্যাস অণুগুলি পরস্পরের সঙ্গে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে অনবরত পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত।
আগেই বলেছি যে গ্যাস অণুগুলো পরস্পরের সাথে তো যে সংঘর্ষ করে সেটা তো পূর্ণ স্থিতিস্থাপক। আচ্ছা, যদি তুমি এখন জিজ্ঞেস করবে স্যার পূর্ণ স্থিতিস্থাপক না হলে কি হতো? যদি পূর্ণ স্থিতিস্থাপক সাপোজ ধরো না হতো, আমি বলছি তাহলে কি হতো? এই গ্যাস অণু যখন একটা অপরকে ধাক্কা মারবে তখন এর মোমেন্টাম এর মধ্যে, এর মোমেন্টাম এর মধ্যে চলে আসবে, ঠিক আছে? বা পাত্রের দেওয়ালে গিয়ে যখন ধাক্কা মারবে তখন পাত্রের দেওয়ালের মধ্যে মোমেন্টাম চলে যাবে। বোঝা গেছে? পূর্ণ স্থিতিস্থাপক না মানে কি? তার মানে হচ্ছে একটা গ্যাসের অণু যখন একটা পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা মারবে, ধাক্কা মারার আগে এর এনার্জি যা ছিল, ধাক্কা মারার পরে যখন আবার রিটার্ন করবে তখনও এনার্জি তাই থাকবে। এনার্জির কোনো পরিবর্তন হবে না, ভরবেগের কোনো পরিবর্তন হবে না। বোঝা গেছে? ভরবেগের পরিবর্তন হচ্ছে না মানে বেগের পরিবর্তন হচ্ছে না, আর বেগ মানে কি গতিশক্তির পরিবর্তন হচ্ছে না, মানে হাফ এম ভি স্কোয়ার ছিল হাফ এম ভি স্কোয়ারই থাকবে। এটাই বোঝাতে চেয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা দেখলাম যে গ্যাস অণুগুলো কি করে, যেহেতু চারিদিকে ছোটাছুটি করে র্যান্ডম ভাবে বিভিন্ন বেগ নিয়ে, তাই তারা পরস্পরের সাথে ধাক্কা তো মারেই, সাথে পাত্রের দেওয়ালের সঙ্গে অনবরত পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। ফলে এই সংঘর্ষে অণুগুলির মোট ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত থাকে। এটাই বলছিলাম যে না ভরবেগের পরিবর্তন হবে, এমন না যে একটা করে সংঘর্ষ হবে এর ভরবেগ চেঞ্জ হয়ে যাবে। রিয়েলিটিতে যদি পূর্ণ স্থিতিস্থাপক না হতো তাহলে একটা করে সংঘর্ষ হতো, ভরবেগ পরিবর্তন হয়ে যেত। তাহলে ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত থাকে। আশা করি এই পয়েন্টটা নিয়ে কারো কোনো ডাউট নেই। তাহলে গ্যাসের অণুগুলো কি করে? কন্টিনিউ পাত্রের দেওয়ালে কি করছে? হিট করছে কি। ঠিক আছে? চলো 5 নম্বর। 5 নম্বর পয়েন্ট কি বললাম? গ্যাস অণুগুলির গতিশক্তি থাকার জন্য অণুগুলি অবিরত পাত্রের দেওয়ালে আঘাত করে। কি বললাম? গ্যাস অণুগুলির গতিশক্তি থাকার জন্য অণুগুলি অবিরত পাত্রের দেওয়ালে আঘাত করে। পাত্রের দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলের উপর মোট সংঘর্ষজনিত বলের পরিমাণই গ্যাসের চাপ। তাহলে গ্যাসের চাপ কোথায় থেকে আসে? বুঝতে পারলে? গ্যাসের চাপ আসে এই গ্যাসের অণুগুলি ছোটাছুটি করে তাই। গ্যাসের চাপ আসলে কি জানো? আমরা আজকে পড়বো, আবার না পড়লেও হবে, এখানে বলে দিলেই হবে। গ্যাসের চাপ হচ্ছে বেসিক্যালি এই গ্যাসের অণুগুলো, ধরো তুমি কি করলে মন দিয়ে শুনবে একটু, ওকে? ধরো আমি এগুলো মুছি তারপর বলছি। ধরো তুমি একটা গ্যাসের পাত্রে একটা ছোট্ট এরিয়া নিলে, ওকে? দেখো, তুমি ধরো এতটা এরিয়া নিলে, ওকে? এরিয়া নিলে, এবার দেখলে এই এরিয়াতে প্রতি সেকেন্ডে কতগুলো বা কিছু একটা সময়ে দেখলে কতগুলো অণু এসে ধাক্কা মারছে, কতগুলো অণু এসে ধাক্কা মারছে। এখন আমরা জানি যে চাপ মানে কি? চাপ মানে বল বাই ক্ষেত্রফল, ফোর্স বাই এরিয়া, হ্যাঁ কি না? ফোর্স বাই এরিয়া। তো তুমি তো এরিয়া অলরেডি নিয়ে নিয়েছো, মানে এরিয়ার মান তুমি জানো। তুমি কি দেখলে যে কতগুলো অণু এসে একে ধাক্কা মারছে আর প্রত্যেকটা ধাক্কার জন্য কি পরিমাণ বল প্রয়োগ করছে, দিয়ে তুমি মোট এই এরিয়ার উপর কতটা বল প্রয়োগ হচ্ছে সেটা বের করে নিলে, আর কত এরিয়ার উপর প্রয়োগ হচ্ছে সেটা তো তুমি এরিয়া জানোই, ভাগ করে দিলে গ্যাসের কি পেয়ে গেলে? চাপ। তাহলে গ্যাসের চাপের কারণই হচ্ছে এই গ্যাসের অণুগুলোর ছোটাছুটি করা। গ্যাসের অণুগুলি ছোটাছুটি করতে করতে প্রতি একক ক্ষেত্রফলে পাত্রের দেওয়ালে, প্রতি একক ক্ষেত্রফলে পাত্রের দেওয়ালে যে পরিমাণ বল প্রয়োগ করে সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে গ্যাসের চাপ। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? পরমাণু পূর্ণ, এতক্ষণ ধরে তো পূর্ণ স্থিতিস্থাপক মানেই বোঝালাম। তুমি কোথায় ছিলে লিপিকা? 20,000 বার মনে হয় বলা হয়েছে পূর্ণ স্থিতিস্থাপক। পূর্ণ স্থিতিস্থাপক মানে যে সংঘর্ষে ভরবেগের কোনো রকম পরিবর্তন হয় না, মানে এক বস্তু থেকে আরেক বস্তুতে ভরবেগের ট্রান্সফার হয় না। তাহলে এইটুকু বুঝতে পেরেছো গ্যাসের চাপ কি জিনিস? তাহলে গ্যাসের চাপ আর কিছুই না, প্রতি একক ক্ষেত্রফলে গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালকে কি পরিমাণ বল প্রয়োগ করছে সেটা হচ্ছে গ্যাসের চাপ। তাহলে আরেকবার পড়ো। গ্যাস অণুগুলির গতিশক্তি থাকার জন্য অণুগুলি অবিরত পাত্রের দেওয়ালে আঘাত করে। পাত্রের দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলের উপর মোট সংঘর্ষজনিত বলের পরিমাণ হলো ওই গ্যাসের চাপ। সংঘর্ষজনিত বলের পরিমাণই হলো ওই গ্যাসের চাপ। তাহলে চাপ আলাদা কিছু, আহামরি কিছু না। ঠিক আছে? চাপ আলাদা কিছু, আহামরি কিছু না। বোঝা গেছে না বোঝা যায়নি? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে এই পয়েন্টটা? তারপর 6 নম্বর। 6 নম্বর পয়েন্ট কি? দেখো, আমরা জানি যে যে কোনো দুটো অণু যদি পাশাপাশি থাকে তারা একে অপরকে আকর্ষণ করে, তাই না? আমরা জানি যে যে কোনো অণু যদি পাশাপাশি থাকে তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ আকর্ষণ বল থাকে। হাইড্রোজেন বন্ড হতে পারে, ভ্যান্ডারওয়াল বন্ড হতে পারে, বিভিন্ন ধরনের আকর্ষণ বল থাকে, সে যাই হোক, ওগুলো নিয়ে আমাদের দেখার দরকার নেই, কিন্তু জেনারেলি জানবে থাকে। ঠিক আছে? আন্তরাণবিক আকর্ষণ বলে যেটাকে। ওকে, এবার গ্যাস অণুগুলি পরস্পরকে, গ্যাসের ক্ষেত্রে কি ধরে নিল যে গ্যাস অণুগুলি পরস্পরকে এবং পাত্রকে আকর্ষণ বা বিকর্ষণ করে না। তুমি বলবে স্যার যদি আকর্ষণ বা বিকর্ষণ ধরে নিত কি প্রবলেম হতো? দেখো, যদি ধরে নিত তাহলে তুমি যখন চাপ ক্যালকুলেট করতে যাবে তখন একটা গ্যাস অণু আর একটা গ্যাস অণুকে কতটা আকর্ষণ বা বিকর্ষণ করছে সেই ক্যালকুলেশনটাও আনতে হবে।
বোঝা গেছে? তখন ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যাবে। সিম্পলিসিটির জন্য কি করা হয়েছিল, ধরে নেওয়া হয়েছিল যে গ্যাস অণুগুলো পরস্পরকে না আকর্ষণ করে বা পাত্রকেও আকর্ষণ বা বিকর্ষণ করে না। মানে যখন পাত্রকে সে হিট করবে একটা গ্যাসের অণু, তখন সেটা আকর্ষণ বা বিকর্ষণ কিছুই করবে না। একটা অণু আর একটা অণুকে আকর্ষণ বা বিকর্ষণ কিছুই করবে না। কেন ধরে নিয়েছিল? এটা খুব ইজি, কারণ অণু পরমাণুগুলো অনেক দূরে দূরে পালিয়ে যায়। সো ওরা ধরে নিয়েছিল যে আচ্ছা দূরে দূরেই তো থাকে, তার মানে এদের মধ্যে আকর্ষণ আকর্ষণ নেই, এরকম এইভাবে। ঠিক আছে? তাহলে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কি ধরে নিয়েছিল, এটা কি ঠিক স্যার, না পরে গিয়ে দেখবো এটা ঠিক না। ওকে, সে পরের ব্যাপার, না কিছুটা হলো আকর্ষণ আছে। যাই হোক, তারপর 7 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কি, প্রত্যেকটা গ্যাস অণুর গড় গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রা সমানুপাতিক। এই পয়েন্টটা মাথায় রাখবে, একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও। কি বললাম, যে কোনো একটা গ্যাসের গতিশক্তি, সেটা কার সাথে গড় গতিশক্তি, মানে গ্যাস অণুগুলোর গড় গতিশক্তি কত হবে, সেটা ডিপেন্ড করছে পরম তাপমাত্রার সাথে। এখন তুমি বলবে পরম তাপমাত্রা আবার কি স্যার? বেসিক্যালি এখন পরম তাপমাত্রা মানে বুঝতে হবে না, জাস্ট তাপমাত্রা বোঝো, পরে পরম তাপমাত্রা বুঝতে পারবে, আজকের ক্লাসে বুঝতে পারবে। এখন জাস্ট তাপমাত্রা মানে বেসিক্যালি গ্যাসের অণুগুলোর গতিশক্তি কার উপর নির্ভর করছে, তাপমাত্রার উপর। তুমি গ্যাসের অণুগুলোর উষ্ণতা যত ইনক্রিজ করবে, গ্যাসের অণুগুলোর কি হবে, গতিশক্তি তত বাড়বে। সাপোজ ধরো একটা পাত্রের মধ্যে একটা গ্যাস ছিল, গ্যাসটার উষ্ণতা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, গ্যাসটার উষ্ণতা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এবার একটা অণুর তুমি এখানে কি দেখতে চাইছো, ধরো গতিশক্তি দেখতে চাইছো, তুমি দেখলে এর গতিশক্তি ছিল 2 জুল প্রথমে, ঠিক আছে? এবার তুমি কি করলে, একে বাইরে থেকে উষ্ণতা বাড়িয়ে 40 ডিগ্রি করলে, গ্যাসের উষ্ণতা বাড়িয়ে 30 থেকে 40 ডিগ্রি করলে, দেখা গেল যে এই গ্যাসের গতিশক্তিগুলো 3 জুল থেকে 2 জুল থেকে ধরো 3 জুল হয়ে গেল। তাহলে দেখতে পেলে কি হচ্ছে, তার মানে উষ্ণতা যখন ইনক্রিজ করছো গ্যাসের অণুগুলোর গতিশক্তি বাড়ছে, উষ্ণতা যখন কমাচ্ছ গ্যাসের অণুগুলোর কি কমছে, সরি। তাহলে উষ্ণতা যখন বাড়াচ্ছ, গ্যাসের অণুগুলোর গতিশক্তি বাড়ছে, মানে কি, বেসিক্যালি বেগ বাড়ছে, তাই না? গ্যাসের অণুগুলোর গতিশক্তি বাড়া মানে কি, বেগ বাড়ছে। যে বস্তুর বেগ বেশি তার গতিশক্তিও বেশি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, পয়েন্টগুলো ভালো লাগছে? গ্যাস পড়তে কেবল তো স্টার্ট হলো, এখন অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, ঠিক আছে? খুব দারুণ দারুণ জিনিস বুঝতে পারবে। অনেক পড়েছো হয়তো কিন্তু কোনোদিন বোঝোনি, জাস্ট মনে রেখেছো। এই ক্লাসটা করা হলে সব বুঝতে পারবে। তাহলে কি বললাম, প্রত্যেকটি গ্যাস অণুর গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। মানে বেসিক্যালি কোনো গ্যাসের উষ্ণতা যদি বাড়ানো হয়, তাহলে গ্যাসের গতিশক্তি বাড়ে, অর্থাৎ গ্যাসের অণুগুলোর বেগ বাড়ে। কোনো গ্যাসের উষ্ণতা যদি কমানো হয়, তাহলে বস্তুর গতিশক্তি কমে, গ্যাসের অণুগুলোর গতিশক্তি কমে, তার মানে গ্যাসের অণুগুলোর বেগ কমে। বেসিক্যালি এটাই বলা হয়েছে, এটাই বলা হয়েছে। ওকে, গড় বেগ মানে তো আশা করি আর বলতে হবে না, প্রত্যেকটা আলাদা আলাদা অণুর বেগকে যত আছে সেটা দিয়ে, যতগুলো অণু আছে সেটা দিয়ে ভাগ। তুমি বলবে স্যার এ তো কোটি কোটি অণু আছে, কি করে ক্যালকুলেট করেছে? আচ্ছা, ওগুলো যেতে হবে না, ওগুলোর জন্য একটা আছে স্ট্যাটিস্টিক্যাল থিওরি। আমরা স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স বলে একটা ফিজিক্সের একটা অংশ আছে, যেখানে আমরা ক্যালকুলেশন গুলো করি, আমরা করেছি নিজেরাই, আমরা করেছি, ঠিক আছে? একটা গ্যাসের অণুর বেগ কত হবে না হবে সেগুলো আমরা সব ক্যালকুলেট করেছি যখন আমি গ্রাজুয়েশনে পড়ি তখন। ওকে, চলো। তাহলে কি হলো, প্রত্যেকটা গ্যাস অণুর গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। পয়েন্টটা মাথার মধ্যে ঢুকেছে? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, 8 নম্বর পয়েন্ট কি, গ্যাসের অণুগুলি নিউটনের গতিসূত্র মেনে চলে। গ্যাসের অণুগুলো কি করে, নিউটনের গতিসূত্র মেনে চলে। নিউটনের যতগুলো ল আছে সব কিন্তু গ্যাসের অণুগুলো মেনে চলে। ওকে, বোঝা গেল? তাহলে এই 8টা পয়েন্ট, এগুলো ধরে নেওয়া হয়েছিল লগুলো তৈরি করার জন্য। আমরা নেক্সট দেখবো লগুলো কিভাবে তৈরি হচ্ছে, লগুলো কি বলছে না বলছে সেগুলো তো পরে দেখবো। জাস্ট এই 8টা পয়েন্ট ধরে নেওয়া হয়েছিল। নিজেরা ভালো করে 8টা পয়েন্ট পড়ে প্রত্যেকটা ওয়ার্ডের মানে বোঝার চেষ্টা করবে, ফিল করার চেষ্টা করবে। বোঝা গেল? ফিল করার চেষ্টা করবে। ওকে, যদি না বুঝতে পারো তখন তার জন্য তো আমি আছি, বা রেকর্ডিংটা আরেকবার দেখে নেবে, প্রত্যেকটা পয়েন্ট এক্সপ্লেন করেইছি। ওকে, চলো তাহলে হলো। এবার আমরা, তোমরা যে পরম তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা পড়ে এসছো, এই পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করবো। এটা তো সবাই জানো, যে উষ্ণতায় গ্যাস অণুগুলোর বেগ শূন্য হয় তাকে আমরা কি বলি, পরম শূন্য উষ্ণতা। কি বললাম, পরম শূন্য। পরম তাপমাত্রাটা, এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা বা পরম শূন্য তাপমাত্রা। উষ্ণতা তাপমাত্রা একই। কি, যে উষ্ণতায় গ্যাস অণুগুলোর বেগ শূন্য হয় তাকে বলি পরম শূন্য উষ্ণতার মান কত, -273 ডিগ্রি সেলসিয়াস। -273 ডিগ্রি সেলসিয়াস। এটার মিনিংটা একটু বোঝাই, দেখো খুব ইজি। দেখো, ধরো একটা পাত্রের মধ্যে গ্যাস ছিল, গ্যাসের উষ্ণতা ছিল ধরো 20 ডিগ্রি সেলসিয়াস। কি বললাম, ধরো একটা পাত্রের মধ্যে গ্যাস ছিল, গ্যাসের উষ্ণতা ছিল ধরো, পুরো গ্যাসের পাত্রের উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই অনুপরমাণুগুলো একটা পার্টিকুলার বেগ নিয়ে চারিদিকে ছোটাছুটি করছে। এ ধরো এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, র্যান্ডমলি চারিদিকে যাচ্ছে। এবার ধরে নিলাম যে পুরো পাত্রের মধ্যে যে গ্যাস আছে সেই গ্যাস অণুগুলোর গড় বেগ হচ্ছে, সাপোজ ধরো 10 মিটার পার সেকেন্ড। গড় বেগ কত,
10 মিটার/সেকেন্ড। এবার আমরা জানি যে কোনো গ্যাসের উষ্ণতা যদি আমরা ইনক্রিজ করি তাহলে গ্যাসের গতিশক্তি বাড়ে, অর্থাৎ গ্যাসের বেগ বাড়ে, হ্যাঁ কি না? তাহলে সেম ভাবে যদি গ্যাসের উষ্ণতা আমরা কমাতে শুরু করি তাহলে গ্যাসের বেগ কমতে লাগবে। এখানে আয়তন ভেবো না এটা আবার ভি মানে আয়তন ভেবে নিবে সবাই, আবার দাঁড়াও, এটা হচ্ছে বেগ, এখানে বেগ ভেলোসিটি, ওকে, বেগ ভি, সেটা বাড়ে। আবার যদি গ্যাসের উষ্ণতা কমিয়ে দিই তাহলে বেগ ইকুয়াল টু ভি সেটা কমে যায়। এতটুকুনি কারো ডাউট আছে? আজকে পড়লে কি পড়লে যে কোনো গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক, আর গতিশক্তি মানে কি? বেগ। গতিশক্তি, গতিশক্তি আছে কোথায় থেকে? বেগ থেকেই তো, তাই না? তাহলে বেগ না থাকলে গতিশক্তি থাকবে না, তার মানে কোনো বস্তুর উষ্ণতা যদি বাড়াও তাহলে গতিশক্তি বাড়ছে, তার মানে বস্তুর বেগ বাড়ছে। তাহলে তাহলে সেম ভাবে যদি গ্যাসের উষ্ণতা কমিয়ে দাও তাহলে গতিশক্তি কমে যাচ্ছে, তার মানে গ্যাসের অণুগুলোর বেগও কমছে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে উষ্ণতা যদি কমাও তাহলে গ্যাসের অণুগুলোর বেগ কমতে শুরু করে। এবার এইভাবে উষ্ণতা যত কমাবে গ্যাসের অণুগুলোর বেগ কমবে, কমতে 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 একটা উষ্ণতা আছে যার মান হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। কি বললাম? এই গ্যাসের উষ্ণতা কমাতে কমাতে একটা উষ্ণতা আছে যে উষ্ণতার মান হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। সেই উষ্ণতায় যখন গ্যাসের উষ্ণতা পৌঁছে যাবে, সেই উষ্ণতায় যখন গ্যাসের উষ্ণতা পৌঁছে যাবে তখন গ্যাসের অণুগুলোর বেগ, বেগ কত হয়ে যাবে? বেগ জিরো হয়ে যাবে। কি বললাম? গ্যাসের অণুগুলোর বেগ জিরো হয়ে যাবে। আচ্ছা আমাকে এখন বলো, বেগ জিরো তার মানেটা কি? তার মানে হচ্ছে গ্যাসের যে অণুগুলো ছোটাছুটি করছিল তার একটা খুব ক্ষুদ্র অঞ্চলে এসে সবাই এসে জড়ো হয়ে যাবে, তাই না? আর ছোটাছুটি করছে না। আর আমরা আয়তন গ্যাসের কিভাবে পরিমাপ করি বলেছিলাম? গ্যাসের অণুগুলো কতটা দূরে দূরে ছুটে বেড়াচ্ছে। এখন যদি বেগই জিরো হয়ে যায় তাহলে গ্যাসের অণুগুলো কি আর ছোটাছুটি করবে? না এক জায়গায় এসে জমা হয়ে যাবে, একটা খুব ছোট্ট, একদম ছোট্ট নগণ্য একটা অঞ্চলে এসে জমা হয়ে যাবে, যেটা পাত্রের তুলনায় খুবই ছোট। তার মানে আমরা সেই অবস্থায় বলতে পারি যে গ্যাসের আয়তন জিরো হয়ে যাবে, কারণ বেগ নেই মানে গ্যাসের আয়তনও নেই। আচ্ছা এখন গ্যাসের চাপ কোথায় থেকে তৈরি হচ্ছিল? গ্যাসের চাপ কোথায় থেকে তৈরি হচ্ছিল? তুমি বলবে স্যার গ্যাসের চাপ তৈরি হচ্ছিল গ্যাসের বেগ থেকে, গতিশক্তি থেকে। গতিশক্তি মানে কি? বেগ। তাহলে গ্যাসের চাপ তৈরি হচ্ছিল স্যার গ্যাসের গতিশক্তি থেকে বা গ্যাসের বেগ থেকে। এখন যদি গ্যাসের বেগই না থাকে তাহলে গ্যাসের চাপও কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। খুব সহজ, বুঝতে কারো প্রবলেম আছে? চাপ কি ছিল? চাপ হচ্ছে অণু পরমাণুগুলো পাত্রের দেওয়ালে ছোটাছুটি করার সময় কি পরিমাণ ধাক্কা মারছে, তাই না? কি পরিমাণ ধাক্কা মারছে। এখন যদি প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ বল প্রয়োগ করছে, এখন যদি গ্যাসের বেগই জিরো হয়ে যায় অণুগুলো, তাহলে তারা ছোটাছুটি করবে না, পাত্রের দেওয়ালে ধাক্কা মারবে না, চাপ প্রয়োগ করবে না পাত্রকে, তার মানে চাপও জিরো হয়ে যাবে। এই যে ইন্টারেস্টিং পয়েন্ট, দেখো এটা এটা হচ্ছে বোঝার জিনিস। এমনি তো সে সবাই জানো যে উষ্ণতায় গ্যাস অণুগুলোর বেগ শূন্য হয় তাকে আমরা কি বলি? পরম শূন্য উষ্ণতা। তার মানে কি? যে উষ্ণতায় গ্যাস অণুগুলোর বেগ, আয়তন, চাপ সবকিছু শূন্য হয়ে যায় সেই উষ্ণতাটাকে বলি আমরা গ্যাসের পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাকে বলো, ইন রিয়েলিটিতে, পৃথিবীতে কখনো এই টেম্পারেচার পাওয়া সম্ভব? কোনোদিন এমন গ্যাস গ্যাস রিয়েলিটিতে পাওয়া সম্ভব যে গ্যাসের আয়তন, চাপ, বেগ সব জিরো? তাহলে তো গ্যাসের অস্তিত্বই থাকবে না। তাহলে এটা হচ্ছে হাইপোথেটিক্যাল একটা টেম্পারেচার। এই টেম্পারেচার আমরা পৃথিবীতে পেতে পারি না। যদি এই টেম্পারেচারে যাওয়ার আগেই সব কিছু একদম অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে? সেগুলো আমরা পরে আসবো, যে পরম শূন্য উষ্ণতায় যাওয়ার আগে কি হবে, সব জমে একদম পদার্থের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, তাই না? এত কম টেম্পারেচারে, কারণ ওখানে তো অনুপরমাণুগুলো ছোটাছুটি করবে না, কিছুই হবে না। আয়তন জিরো এরকম কোনোদিন সম্ভব? আয়তন জিরো এরকম বস্তু থাকা কিভাবে পসিবল? ঘুরছে শুধু তোমার নেটওয়ার্ক প্রবলেম। ওকে, চলো তাহলে বুঝে নিয়েছো পরম শূন্য তাপমাত্রা নিয়ে কারো কোনো ডাউট আছে কি নেই বলো? তাহলে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে এমন একটা উষ্ণতা যে উষ্ণতায় গ্যাসের বেগ, আয়তন, চাপ সবকিছু জিরো হইয়া যায়। গ্যাসের বেগ, আয়তন, চাপ সবকিছু জিরো হয়ে যায়। তাহলে এটা একটা হচ্ছে হাইপোথেটিক্যাল, একটা থিওরিটিক্যাল সিচুয়েশন, যে কোনোভাবে যদি গ্যাসের টেম্পারেচারকে -273 ডিগ্রি সেলসিয়াস করা যায়, কোনোভাবে গ্যাসের টেম্পারেচারকে যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস করা যায়, তখন গ্যাসের বেগ, আয়তন, চাপ সবকিছু জিরো হয়ে যায়। এই উষ্ণতাটাকে বলে পরম শূন্য উষ্ণতা। বোঝা গেছে না যায়নি? গুড, ভেরি গুড। আস্তে আস্তে ইন্টারেস্ট বিল্ড করছে। আচ্ছা গ্যাসের চাপ তো জানোই, ওটা তো বলে দিয়েছি, চাপের একক নিয়ে আলাদা করে আর কিছু বলছি না। সিজিএস একক ডাইন পার সেমি, এসআই একক নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল। আমি বলেছিলাম এগুলো বারবার রিপিট করবে। সিজিএস একক হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার, আর এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল। আচ্ছা ওকে, দেখো এছাড়াও
চাপকে আরো একটি এককে প্রকাশ করা হয়, যার নাম হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার বা প্রমাণ চাপ। এটাই আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। কি বললাম? এটাই আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। এটাই তোমাদের এখান থেকে মানে পরীক্ষায় অঙ্ক করো বলো, সব কিছুতে এই জিনিসটা কাজে লাগবে। সো এই এক এটিএম মানে কি? কেউ আর ভেবো না যে এটিএম মানে সে টাকা ওঠে নাকি এখান থেকে। না, এটিএম হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসারের শর্ট ফর্ম হচ্ছে এটিএম। ঠিক আছে? অ্যাটমসফিয়ারিক প্রেসার। ওকে? এটিএম বা প্রমাণ চাপ। এর আর একটা নাম কি? এর আর একটা নাম হচ্ছে প্রমাণ চাপ। এই অ্যাটমসফিয়ারিক প্রেসার বা প্রমাণ চাপের মান কত আমাদেরকে সেটা জানতে হবে। ওকে, দেখো কিছুই না, কোনো একটা চাপের মানকে আমরা ধরে নিয়েছি যে এই চাপটা হচ্ছে প্রমাণ চাপ বা এই চাপের মান হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক চাপ। আচ্ছা, আমাদের বায়ুমণ্ডল আমাদের উপর যে পরিমাণ চাপ প্রয়োগ করে, মানে এক কথায় আমাদের বায়ুমণ্ডলের যে চাপ, আমাদের বায়ুমণ্ডল মানে কি? আমাদের চারপাশের অ্যাটমসফিয়ার। সেই অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল যে পরিমাণ চাপ প্রয়োগ করে আমাদের উপর, সেই চাপটাকে বলা হচ্ছে কি? 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। কি বললাম? মন দিয়ে শুনবে। সিম্পল ভাবে বোঝাচ্ছি অ্যাটমসফিয়ারিক প্রেসার। একদম চাঁদে কি উষ্ণতা -273°C সম্ভবই না। ঠিক আছে? তাহলে তো অস্তিত্বই থাকবে না। ওকে, চলো। কি বললাম? বললাম যে আমাদের বায়ুমণ্ডল আমাদের উপর বা যে কোনো বস্তুর উপর, এক কথায় পুরো বায়ুমণ্ডলটা যে পরিমাণ চাপ প্রয়োগ করে কোনো বস্তুর উপর, কোনো উদ্ভিদ সবকিছুর উপর, সেই চাপটাকে বলা হচ্ছে, এক কথায় বায়ুমণ্ডল যে পরিমাণ চাপ প্রয়োগ করে সেই চাপটাকে বলা হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। এর মান কত? আগে মান বলে দিই, তারপর ডিটেলসে আসছি। তার মানে দেখা গেছে আমাদের বায়ুমণ্ডল ক্যালকুলেট করে দেখা গেছে কত? 1 into 10 to the power 6 ডাইন পার সেমি স্কোয়ার। 1 into 10 to the power 6 ডাইন পার সেমি স্কোয়ার এই পরিমাণ চাপ কিন্তু আমাদের উপর প্রয়োগ করে। আমি 1 কেন লিখলাম? পুরো ভ্যালুটা আছে, আমি জাস্ট শর্ট ফর্মটা লিখলাম। ওকে, 1.013 হয়, আমি জাস্ট এমনি লিখলাম তাই। ওকে, তাহলে আমি আচ্ছা এক্সাক্ট ক্যালকুলেশন বোঝানোর জন্য, আচ্ছা 1.013 লিখো না, 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেমি স্কোয়ার এই পরিমাণ চাপ কি করে? সরি, সেমি স্কোয়ার কেন বলছি? চাপেরই তো ঠিক আছে, ডাইন পার সেমি স্কোয়ার। কি বললাম? যে 1.6013 বা এটুকু বাদ দাও, এখন ইগনোর করো, পরে এক্সাক্ট ভালো জানবে, আমি ক্যালকুলেট করার জন্য বললাম। তাহলে এই 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেমি স্কোয়ার এই পরিমাণ চাপ আমাদের বায়ুমণ্ডল দেয়। ভাবতে পারছো? তাহলে প্রতিনিয়ত আমাদের বডির উপর 24 ঘন্টা বায়ুমণ্ডল এই পরিমাণ চাপ প্রয়োগ করছে। অনেকে ভাবো না যে স্যার পৃথিবী থেকে স্পেসে গেলে মানুষের এত প্রবলেম কেন হয়? স্যার বমি হয়, শরীর খারাপ হয়ে যায়, মানে আরো অনেক শারীরিক প্রবলেম হয়, শারীরিক অনেক চেঞ্জ হয়। তার কারণ হচ্ছে বায়ুমণ্ডলের বাইরে যখন চলে যাবে, মহাশূন্যে চলে যাবে, তখন সেখানে বায়ু নেই মানে বায়ুচাপ নেই। এবার আমাদের বডি অলওয়েজ এই পরিমাণ চাপের সাথে অভ্যস্ত। এখন এমন এক জায়গায় গেলে যেখানে কোনো চাপই নেই, তখন তুমি সেই বডিটা কি করতে পারবে না? সেই চাপকে ওই সিচুয়েশনটাকে সহ্য করতে পারবে না, কারণ আমাদের বডি ওটার সাথে অভ্যস্ত না। তখন আমাদের বডিতে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেবে। ওকে, তাহলে কি বললাম? যে বায়ুমণ্ডল আমাদের উপর কি পরিমাণ চাপ প্রয়োগ করছে? 1 into 10 to the power 6 ডাইন পার সেমি স্কোয়ার। বেসিক্যালি এক্স্যাক্টলি দেখতে গেলে 1.013 into 10 to the power 6 ডাইন পার সেমি স্কোয়ার। এই যে চাপ, এটাকেই ধরে নেওয়া হয়েছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। এখানে এখনই শেষ না, অনেক কিছু বোঝার আছে, আমি আসছি, বোঝাচ্ছি, জাস্ট শোনো তোমরা মন দিয়ে। তাহলে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার বোঝা গেছে। তাহলে বায়ুমণ্ডলে যে চাপ 1.013 into 10 to the power 6 into ডাইন পার সেমি স্কোয়ার, সেটাকেই ধরে নেওয়া হয়েছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে তুমি যদি 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারের মান জানো, তোমাকে আমি 2 অ্যাটমসফিয়ারিক প্রেসারের মান জিজ্ঞেস করলে তুমি বলতে পারবে না? মানে দুই বায়ুমণ্ডলীয় চাপ মানে হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ। তাহলে 2 into 10 to the power 6 ডাইন পার সেমি স্কোয়ার। এই দেখো, বুঝতে পারলে 1 কেন নিয়েছিলাম? এই যে দ্বিগুণ তিনগুণ গুলো বোঝানোর জন্য, জাস্ট, আর কিছু না। তো এক্স্যাক্টলি দেখতে গেলে কি হতো? এক্স্যাক্টলি দেখতে গেলে এটা হতো 2 into 1.013, মানে বেসিক্যালি 2 দিয়ে গুণ করলে কত হয়ে যেত? 2.026 into 10 to the power 6 ডাইন পার সেমি স্কোয়ার। এটা হয়ে গেল 2 অ্যাটমসফিয়ারিক প্রেসারের মান। যদি কেউ আমাকে 3 অ্যাটমসফিয়ারিক প্রেসার জিজ্ঞেস করতো, তাহলে 3 into 10 to the power 6 ডাইন পার সেমি স্কোয়ার। ওই তো একই জিনিস, 3.013 কে তুমি এই দিয়ে গুণ করো, তাহলে এক্সাক্ট যদি দেখতে চাও কত? 3.039। এই তো, এমনি কত ছিল? 1.013, তাকে 3 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে? 3.0, 3 × 3 = 39। ওকে, বোঝা গেল? তাহলে আশা করি কারো কোনো প্রবলেম নেই। তাহলে 3.039 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে এক্সাক্ট ভ্যালুটা এখানে লিখে দিই,
1.013 1.013 into 10⁶ 9/সেমি স্কোয়ার, এটা হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেসারের মান। তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে সবার, এইটুকু বুঝতে পেরেছো? এতটুকু এখনো কমপ্লিট হয়নি, ওয়েট ওয়েট, এখন তো জাস্ট শুরু হলো। 1 অ্যাটমসফেরিক প্রেসার মানেটা কি সেটা তো এখন শুরু হলো, এখন অনেক কিছু বুঝবো। আমরা জাস্ট বলছি যে বেসিক পয়েন্টটা বুঝেছো যে কিভাবে করা হলো, যে বায়ুমণ্ডল যে চাপ দেয় সেই চাপের মানটা দেখালো 1.013 ইন্টু 10⁶ 9/সেমি স্কোয়ার, এই মানটাকে ধরে নেওয়া হলো 1 অ্যাটমসফেরিক প্রেসার। এবার অনেকে বলবে যে এই মানটা আমরা ক্যালকুলেট কিভাবে করলাম, এই মানটা আমরা ক্যালকুলেট কিভাবে করলাম। এখন তো বর্তমানে ক্যালকুলেট করা অনেক ইজি, কিন্তু তখনকার যুগে কি করে ক্যালকুলেট করা হয়েছিল? পারদের হেল্প নিয়ে। দেখো, পারদের হেল্প নিয়ে। তাহলে আমরা এই 1 এটিএম জিনিসটা কি সেটা এখন খুব ভালোভাবে বুঝবো। ওকে, ইন ডিটেল কি করে এর ভ্যালু বের করা হলো, কিভাবে, কি বৃত্তান্ত, সেগুলো আমরা একটু দেখবো। আচ্ছা, অনেকে ভাবতে পারে স্যার কি হবে করে, কিছুই হবে না, তুমি ডাইরেক্ট ছেড়ে দাও, এমনিও হয়ে যাবে। আচ্ছা দেখো কি করা হলো, দেখা গেল, দেখো আমাদের কোনো তরল, কোনো তরল কতটা উচ্চতায় উঠবে সেটা কার উপর ডিপেন্ড করে? বায়ুমণ্ডলীয় চাপের উপর। এই যে আমরা নলকূপের সাহায্যে, টিউবওয়েলের সাহায্যে জল তুলতে পারি, ঠিক আছে, সেটাও কি, সেটা বায়ুমণ্ডলের চাপ আছে বলে। যদি বায়ুমণ্ডলের চাপ না থাকতো আমরা পারতাম না। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, আমরা যখন ধরো একটা পাত্রের মধ্যে একটা স্ট্র লাগিয়ে, ধরো গ্লাসে, এই গ্লাসে একটা স্ট্র লাগিয়ে কিছু একটা খাচ্ছি, ধরো একটা কোল্ড ড্রিঙ্কস আছে বা কিছু আছে, স্ট্র লাগিয়ে খাচ্ছি, তো স্ট্রটা মুখের মধ্যে আমাদের, এই ওই স্ট্র দিয়ে ওই যে জুসটা আমাদের মুখের মধ্যে কেন চলে আসে? খুব ইজি, বায়ুমণ্ডলীয় চাপ। কিভাবে বোঝো? দেখো কি হয়, তুমি যখন স্ট্র দিয়ে টান দিচ্ছ, সবাই জানো, আমি তাও বলছি কেন স্যার, কারণ আছে। দেখো, তুমি যখন স্ট্র দিয়ে টান দিচ্ছ, এখানে একটা শূন্য স্থানের সৃষ্টি হলো। এবার কোনো স্থানে শূন্য থাকতে পারে না, তখন বাইরের বাতাসে শূন্য স্থান পূরণ করার জন্য জায়গা খুঁজছে। ও না তোমার মুখ দিয়ে যেতে পারছে, কারণ তুমি তুমি মুখটাকে ঢেকে রেখেছো, স্ট্র দিয়ে চেপে ধরে আছো, তাহলে মুখ দিয়ে যেতে পারছে না, কোনো দিক দিয়ে যাওয়ার জায়গা নেই, এখানে চারিপাশে প্লাস্টিক, তখন বাতাস কি করবে? ওকে তো যেতেই হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। তো ভাবলে আমি যখন যেতে পারছি না, আমার ভাইকে পাঠিয়ে দিই। ও কি করলো? বায়ুমণ্ডলীয় চাপ এসে এই জলকে, মানে এই তরলটাকে কি করলো? প্রেসার দিল। এই তরল তখন এই স্ট্রর মধ্যে দিয়ে ঢুকে তোমার মুখে চলে গেল। তাহলে তোমার ওই শূন্যস্থান পূর্ণ হয়ে গেল, বায়ু যেতে পারলো না কিন্তু তরলকে তো পাঠিয়ে দিল। তাহলে এইভাবে কাজ করে। তাহলে কোনো তরল কতটা উঠছে না উঠছে সেগুলো কার উপর ডিপেন্ড করে? বায়ুমণ্ডলীয় চাপের উপর। তাহলে এবার মজাটা দেখো, মজাটা হচ্ছে পারদের একটা ধর্ম আছে, যে পারদকে যদি তুমি একটা এরকম পাতলা টিউবের মধ্যে রেখে দাও, একটা ধরো পাত্রের মধ্যে, তাহলে কি হবে? বায়ুমণ্ডলীয় চাপের ফলে পারদ উপরের দিকে উঠে যাবে। পারদ মানে যে কোনো তরলে মোটামুটি উঠবে, যাদের একটু বেশি, ঠিক আছে, তাহলে পারদ এইভাবে উপরের দিকে উঠে যাবে। তো দেখা গেল যে যখন কোনো পারদকে বায়ুমণ্ডলে রাখা হয়, কি দেখা গেল, যখন কোনো এরকম পারদের টিউবকে বায়ুমণ্ডলে রাখা হয়, ধরো এই পাত্রের মধ্যে পারদ দ্বারা ভর্তি একটা পাত্র, এটা ওকে, পারদ দ্বারা ভর্তি একটা পাত্র, একটু ওয়েট করো। ও, আরে ও, আরে কি অবস্থা, এর থেকে আমি তো আরেকবার এঁকে নিলেই ভালো করতাম, এত না কেটে। ওকে, তাহলে এরকম ধরো পারদ দ্বারা ভর্তি আছে একটা পাত্র। এবার তুমি কি করলে, তুমি একটা নলের মধ্যে পারদ ঢুকিয়ে এর মধ্যে দিয়ে দিলে, ওকে, এর মধ্যে দিয়ে দিলে, পুরো নলটার মধ্যে কে আছে? পারদ আছে। পুরো নলটার মধ্যে কে আছে? পারদ আছে। দেখা গেল এই পারদটা ভূমি থেকে কতটা উচ্চতায় থাকবে, ভূমি থেকে কতটা উচ্চতায় থাকবে সেটা দেখা গেল এক্স্যাক্টলি, দাঁড়াও আমি এখানে একটা পারদের কালারটা নিই। यारो दोस्ती बड़ी हसीन है। ওকে, তাহলে দেখা গেল পারদের এতটা উচ্চতা পর্যন্ত পারদ থেমে থাকলো, ঠিক আছে। পুরো পারদটাকে জল দিয়ে, এই পারদ দিয়ে ভর্তি করলে পুরো পাত্রটাকে, দেন পারদটাকে এই পাত্রের মধ্যে যখন ডুবিয়ে দিলে, দেখা গেল পারদের তল কিছুটা নেমে এলো উপর থেকে, কতটা উচ্চতায় থেমে থাকলো, ধরো সাপোজ এতটা উচ্চতায় থেমে থাকলো, এর মধ্যে কি আছে? পারদ আছে। তুমি যদি এই উচ্চতাটা মাপো, তাহলে এক্স্যাক্টলি উচ্চতাটা হবে কত জানো? এক্স্যাক্টলি উচ্চতাটা হবে 76 সেন্টিমিটার। আমি জানি তোমরা ভ্যালু সবাই জানো, কিন্তু এইভাবে কেউ বোঝোনি, তাই না? কত উচ্চতা হবে? 76 সেন্টিমিটার। আচ্ছা আমাকে একটা কোশ্চেন বলো, এই পারদটা এই তলা থেকে 76 সেন্টিমিটার উচ্চতাতেই কেন থেমে থাকলো? আচ্ছা আগে ছিল 100, ধরো পুরো পাত্র ভরা ছিল, পুরো পাত্রটা ভরা ছিল, তাহলে এইটুকু নেমে 76 সেমিতে দাঁড়িয়ে গেল কেন? আর নামলো না কেন? আর নামলো না কেন? আর নামলো না কেন? খুব ইজি, স্যার নামলো না কারণ এই যে বায়ুমণ্ডল,
এর ক্ষমতা হচ্ছে, বায়ুমণ্ডলের যে চাপ তার ক্ষমতা হচ্ছে পারদকে ৭৬ সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত তোলা। কি বললাম? ৭৬ সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত তোলা। এখান থেকে সায়েন্টিস্টরা বুঝতে পারলো, আচ্ছা, তার মানে ৭৬ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট পারদ তার ভূমিতে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটাই বায়ুমণ্ডলীয় চাপের সমান। কেন? কারণ ৭৬ সেমি উঠেছে কেন? ৭৬ সেমি উঠেছে তার কারণ বায়ুমণ্ডলীয় চাপ। তার মানে বায়ুমণ্ডলীয় চাপ যতটা, ঠিক ততটা চাপের কারণে পারদ উপরে উঠেছে। তাহলে উল্টোটা যদি দেখি, যে ৭৬ সেমি পারদ তার যা উচ্চতা, সেটা ভূমিতে কি পরিমাণ চাপ প্রয়োগ করছে, সেটাই হলো কি বায়ুমণ্ডলীয় চাপের সমান। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? তাহলে ট্রিকটা বোঝো। সেখান থেকেই 1 ATM বা 1 অ্যাটমসফেরিক প্রেসারের ডেফিনেশন এলো যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে, মানে সমুদ্রের একদম পৃষ্ঠে যদি ৭৬ সেমি উচ্চতা সম্পন্ন পারদ স্তম্ভের চাপকে কি বলা হয়? প্রমাণ চাপ। তোমরা ভাববে স্যার এখানে 0 ডিগ্রি 45 অক্ষাংশ এসব কি করছে? দেখো, প্রথম কথা, এই 45 ডিগ্রি অক্ষাংশের কারণ হচ্ছে জি এর ভ্যালুর জন্য। বোঝাবো, আসছি। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কারণ হচ্ছে উষ্ণতা পরিবর্তনে তরলের আয়তন পরিবর্তন হয়ে যায়, পারদের আয়তন পরিবর্তন হয়ে যায়। তাহলে উষ্ণতা আমি যদি আলাদা আলাদা উষ্ণতায় দেখি, তাহলে ৭৬ সেমি পারদের আলাদা আলাদা কি পাবো? আলাদা আলাদা ঘনত্ব পাবো, বা আলাদা আলাদা ঘনত্ব বলবো না, ঠিক কি বলবো, যে ধরো আয়তনই বলো। তাহলে আয়তন পাবো, চেঞ্জ হয়ে যাবে আয়তনটা, বড় হয়ে বেশি হয়ে যেতে পারে, কমে যেতে পারে। তো যাই হোক, বেসিক্যালি তাহলে পার্টিকুলার একটা উষ্ণতায়, আর দেখলে যে গ্যাসের, আমরা কি দেখছি? বায়ুমণ্ডলীয় চাপ দেখছি। তো গ্যাসের যে আয়তন সেটা উষ্ণতা পরিবর্তনে কি হয়ে যায়? সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। একটু উষ্ণতা পরিবর্তন হলে গ্যাসের আয়তন চেঞ্জ। তাই আমাদেরকে একটা পার্টিকুলার উষ্ণতায় পার্টিকুলার অক্ষাংশেই দেখতে হবে, ঠিক আছে? অন্য অক্ষাংশে দেখলে ওই ওই মানটাকে আমরা আর প্রমাণ বলবো না। প্রমাণ কোনটা? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে ৭৬ সেমি পারদ ভূমিতে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটাই হচ্ছে কি? 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, বা এক বায়ুমণ্ডলীয় চাপ। সেটার মান কত? সেটার মানে আমরা অলরেডি বের করে নিয়েছি। কি করে বের করেছি সেটা আসছি। টেকনিকটা বুঝতে পেরেছো? দেখা গেল যে বায়ুমণ্ডলীয় চাপের ক্ষমতা হচ্ছে পারদকে ৭৬ সেমি উচ্চতা পর্যন্ত তোলা। তাহলে এর ক্ষমতা যদি ৭৬ সেমি উচ্চতা পর্যন্ত তোলা হয়, মোটর লাগিয়ে না, জাস্ট বায়ুমণ্ডলীয় চাপের হেল্প নিয়ে, তার মানে তার মানে পারদ, এই ৭৬ সেমি উচ্চতা বিশিষ্ট পারদ ভূমিতে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটাই হচ্ছে কি বায়ুমণ্ডলীয় চাপের সমান। সেটা হচ্ছে ও, তাহলে আর থাকে না উপরে চাপ? না, এর উপরে তোলা সম্ভব না। ৭৬ শুধু বায়ুমণ্ডলীয় চাপের হেল্পের সাহায্যে। আচ্ছা, আমার একটা জিনিস বলো তো, তোমরা বাড়িতে বাড়িতে যে নলকূপ লাগাও, যে টিউবওয়েল গুলো লাগাও, টিউবওয়েল তোলার জন্য কি মোটর লাগে না? জাস্ট নর্মাল টিউবওয়েলের চাপ প্রয়োগ করে তুলতে পারো, শূন্যস্থান প্রয়োগ করে। তুমি বলবে হ্যাঁ স্যার তুলতে পারি, কিন্তু ওই টিউবওয়েলটাকেই যদি আমি তোমার ৫ তলা বাড়ির ছাদে ভূমি থেকে লাগাই, ওই টিউবওয়েল দিয়ে জল উঠবে আর? বা ১০ তলা বাড়ির ছাদে লাগাই, উঠবে না। কারণ জলকেও তোলার, বায়ুমণ্ডলীয় চাপের সাহায্যে তোলার একটা ক্ষমতা আছে। তখন তোমাকে এক্সট্রা ১০ তলায় যদি নিয়ে যেতে চাও জলকে, এক্সট্রা মোটর লাগাতে হবে নিচে, তবেই সেটা নিয়ে যেতে পারবে, তাই না? তখন মোটর বল প্রয়োগ করে ওকে তুলবে, সেটা আলাদা জিনিস। কিন্তু আমি কোশ্চেন জিজ্ঞেস করছি, কোনোদিন দেখেছো ট্যাঙ্কের সাথে নলকূপ লাগানো আছে? ওই ট্যাঙ্কে গিয়ে নলকূপ টিপবো আর মানে চাপলে কি হবে? যে নলকূপের জলের সাহায্যে ট্যাঙ্কের জল ভরে যাবে, এরকম সম্ভব না তো। কারণ ওই কি থাকে, ট্যাঙ্কটা উপরে রাখা থাকে। তো জলকেও একটা উচ্চতা পর্যন্ত তোলার, বায়ুমণ্ডলীয় চাপের সাহায্যে তোলার একটা লিমিট আছে। সেই লিমিটকে যদি ক্রস করে যাও, তখন তোমাকে মোটর লাগাতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। ওকে, প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম? 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারের মান হচ্ছে কি, সেটা তো জানি। 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার কি? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে যদি ৭৬ সেমি পারদস্তম্ভকে এইভাবে খাড়া করে রেখে দাও, তাহলে এই পারদস্তম্ভটা ভূমিতে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটাই হলো পারদের, সেটাই হলো 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। বোঝা গেছে? তাহলে ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে, ধরো এরকম একটা পাত্রের মধ্যে পারদ রাখলে, এরকম একটা কাচের টিউবের মধ্যে পারদ রাখলে, এবার এই পারদটা রাখার পর, পারদটা স্বাভাবিকভাবে কতটুকু পারদ রেখেছো? ৭৬ সেমি উচ্চতা, মানে পারদটা ভূমি থেকে কত উচ্চতায় আছে? ৭৬। এবার তুমি কি করলে, এই ভূমিতে একটা অঞ্চলে একটা এরিয়া, তাহলে এই পাত্রটা যতটা রাখা আছে, তাহলে এরিয়াটা কতটা হবে? এই এরিয়া, এই এরিয়া। তাহলে এই এরিয়াটার উপর পারদটা কি পরিমাণ চাপ প্রয়োগ করছে সেটা আমরা যদি দেখি,
সেটাই হবে কি, সেটার মান হবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সমান। সেটার মান আমরা এখন বের করব খুব সহজেই। ঠিক আছে, বের করব কেন স্যার, জাস্ট মনে রেখে দিলে হবে না। হ্যাঁ, অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। আমি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বের করব, যে কনসেপ্টগুলো বারবার বারবার ফিজিক্সে লাগবে। ঠিক আছে, সেই কনসেপ্টগুলো বারবার লাগবে, তাই আমি থিওরিগুলো করাচ্ছি। ওকে, নাহলে তো এমনি নর্মাল আমি ভ্যালু বলে দিয়ে বেরিয়ে যেতে পারতাম। তাহলে আমরা এইটুকু বুঝলাম যে প্রমাণ চাপের মান কত স্যার। তাহলে প্রমাণ চাপের মান কত? তুমি বলবে স্যার প্রমাণ চাপের মান হচ্ছে স্যার 76 সেমি পারদ যে পরিমাণ চাপ ভূমিতে দিবে সেটাই, তাই না? এক কথায় 76 সেমি পারদ স্তম্ভের চাপের সমান। এতটুকু নিয়ে কারো ডাউট আছে? তাহলে প্রমাণ চাপের মান কত? স্যার প্রমাণ চাপের মান হচ্ছে 76 সেমি পারদ স্তম্ভের চাপ। একমত? এতটুকু, এতটুকু নিয়ে কারো কোনো ডাউট নেই? তাহলে প্রমাণ চাপের মান কত? 76 সেমি পারদ স্তম্ভের চাপের সমান। এখন আমাকে বলো, এই 76 সেমি পারদ স্তম্ভটা ভূমিতে কি পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটা আমরা বের করতে পারি কি পারি না? ভূমিতে কি পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটা আমরা বের করতে পারি কি পারি না? আচ্ছা, এখন জাস্ট জেনে রাখো, পরে আমরা এটার ক্যালকুলেশন দেখব। যদি যদি কোনো একটা পাত্রের মধ্যে তরল রাখা হয়, জাস্ট কোনো একটা পাত্র, ধরো এই পাত্র আছে, এই পাত্রের মধ্যে যদি তরল রাখা হয়, তাহলে সেই তরলের ঘনত্ব যদি রো হয়, মন দিয়ে শুনবে, একটা তরল আছে, সেই তরলের ঘনত্ব ধরো রো, ঘনত্ব রো, এটা আমরা ওই পদার্থের গঠন ও ধর্ম চ্যাপ্টারে গিয়ে পড়বো। আর ঘনত্ব যদি রো রো হয়, আর ভূমি থেকে এই তরলের উচ্চতা যদি এইচ হয়, মানে যেখানে আছে একদম তরলের উপরিতলের উচ্চতা যদি এইচ হয়, আর ওই স্থানে অভিকর্ষ ত্বরণের মান যদি জি হয়, তাহলে সেই ক্ষেত্রে তরলের চাপ, ঘনত্ব মানে কি লিখলাম, ওকে, ঘনত্ব। তাহলে সেই ক্ষেত্রে তরলের চাপ হয়, তরলের চাপ, যে কোনো তরলের চাপ কত হবে? এইচ রো জির সমান। এইচ রো জি মানে কি? এইচ হচ্ছে ভূমি থেকে তরল তলের উপরিতলের উচ্চতা, ভূমি থেকে তরলের উপরিতলের উচ্চতা, রো হচ্ছে তরলের ঘনত্ব, আর জি হচ্ছে ওই স্থানে অভিকর্ষ ত্বরণের মান। তাহলে সেম কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা এটাও বলতে পারি যে পারদ যেহেতু তরল 76 সেমি আছে, তার মানে এর ক্ষেত্রে আমরা এইচ রো জি অ্যাপ্লাই করতে পারি। তাহলে এইচ এর ভ্যালু কত? তুমি বলবে স্যার এইচ এর ভ্যালু হচ্ছে 76। রো কত? পারদের ঘনত্ব সবসময় মনে রাখবে, পারদের ঘনত্ব হয়, আগেও পড়িয়েছি, পারদের ঘনত্ব হয় 13.6 গ্রাম পার সেমি কিউব। মানে তুমি যদি 1 সেমি কিউব পারদ নাও, তার ভর হবে 13.6 গ্রাম। ওকে, তাহলে এইচ আর রো জি, বা যাই হোক রো, আমরা ঘনত্ব বোঝাচ্ছি। তাহলে পারদের ঘনত্ব তুমি পেয়ে গেলে 13.6, আর জি এর ভ্যালু তো তুমি অলরেডি জানো বাবা, 980। বসাই দাও। তাহলে ক্যালকুলেট যদি করো, তাহলে প্রমাণ চাপের মান পেয়ে যাবে। প্রমাণ চাপের মান পাবে 1.013 ইন্টু 10⁶। চাপের মান হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার। কঠিন লাগলো কিছু? কিছু কঠিন লাগলো? এবার এই বায়ুমণ্ডলীয় চাপের যেটা মান, সেটাকে আমরা ধরে নিয়েছি 1 এটিএম, অর্থাৎ 1.013 ইন্টু 10⁶। মনে হচ্ছে না যে স্যার আমরা যেন সায়েন্টিস্ট হয়ে গেছি, ওই যুগে যেন আমরাই স্যার বাস করছি, এরকমটা ফিল আসছে না? একটা সায়েন্টিস্ট সায়েন্টিস্ট ফিল আসছে না? মানে আমরা যেন স্যার একদম কনসেপ্ট বুঝে কিভাবে অ্যাপ্লাই করছি সেগুলো দেখে স্যার আমরা যেন ফার্স্ট টাইম বের করছি প্রমাণ চাপের মান, আমরাই যেন স্যার লাইফে ফার্স্ট টাইম বের করলাম, আমাদের আগে কেউ বের করেনি। ওকে, এখানে ইন ডিটেলস ক্যালকুলেশন দেওয়া আছে, আশা করি আর বুঝতে প্রবলেম হবে না। পারস্তম্ভের উচ্চতা, পারদের ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ, যেটাকে এইচ রোজি বললাম। ওকে, শর্টকাটে। ওকে, চলো। যেহেতু সিজিএস পদ্ধতিতে পারদের ঘনত্ব 13.6, তাই সেটা বসালে পেয়ে যাবো 1.013 10⁵ ডাইন পার সেমি স্কোয়ার। এবার ডাইন পার সেমি স্কোয়ারকে নিউটন পার মিটার স্কোয়ারে কনভার্ট করবে, তাহলে হয়ে গেল। আমি এখানে কি করে এটা থেকে এটা আসে, মানে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার মানে 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, এটা পর্যন্ত করে দিয়েছে। আর কি চাও তোমরা তোমাদের লাইফে, বলো আর কি চাও বলো?
এটা পর্যন্ত এক্সপ্লেনেশন করা আছে যে এত ডাইন পার সেমি স্কোয়ার মানে এত নিউটন পার মিটার স্কোয়ার কেন হয়। আসলে আগে যে ব্যাচগুলো আমি ওই জিনিসগুলো না অত ডিটেলসে মানে ওদেরকে করাতাম এমন না, ওদেরকেও করিয়েছি, তোমাদেরকে যেমন করিয়েছি ফার্স্ট ক্লাসে একটা একক থেকে আর একটা এককে ট্রান্সফার করা, তোমাদেরকে যতটা ডিটেলসে করেছি কোনো ব্যাচে করায়নি। তাই আমাদের ওদেরকে এক্সপ্লেনেশন লিখে দিয়েছিলাম, কিছুই না। ডাইন পার সেমি স্কোয়ার আছে, এক ডাইন মানে তুমি জানো 10⁻⁵ নিউটন, আর এক সেমি স্কোয়ার মানে 10⁻⁴ মিটার স্কোয়ার। এটা বসাবে, দিয়ে ক্যালকুলেট করবে, তাহলে হয়ে যাবে। ওকে, চলো ক্যালকুলেট করলে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আশা করি এটা নিয়ে আমি যাচ্ছি না। তাহলে প্রমাণ চাপের মান কত নিউটন এককে মনে রাখবে, বা সিজিএস একক যেটা মনে রাখবে কি, যে 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, বা 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। যেটা তোমার ভালো লাগবে সেটা মনে রাখবে, সেটা তোমার উপর নির্ভর করছে। ওকে, চলো তাহলে আমরা এটাও বুঝলাম। এবার দেখো, এবার হচ্ছে প্রমাণ উষ্ণতা। প্রমাণ চাপ তো বুঝলাম স্যার, প্রমাণ চাপ তো বুঝলাম যে 76 সেমি পারদ যে পরিমাণ চাপ প্রয়োগ করে সেটা হচ্ছে স্যার আমাদের বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়, সেই চাপটাকে আমরা বলছি প্রমাণ চাপ। এবার হচ্ছে প্রমাণ উষ্ণতা। প্রমাণ উষ্ণতা কি, 0°C বা 273 কেলভিন, 273 কেলভিন উষ্ণতাকে প্রমাণ উষ্ণতা বলে। এই 0°C মানে হচ্ছে 273 কেলভিন। পরে আমরা পড়বো যে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে কিভাবে কনভার্ট করতে হয়, তখন আমরা ইজিলি বুঝতে পারবো। এখন জাস্ট জানো, এমনি আশা করি সবাই জানো যে 0°C মানে 273 কেলভিন হয়। ওকে, 0°C মানে 273 কেলভিন হয়, এটা আশা করি সবাই জানো। তাহলে এবার একসাথে একসাথে এই দুটোকে কম্বাইন্ড করে একটা নতুন টার্ম এলো, এই দুটোকে কম্বাইন্ড করে একটা নতুন টার্ম এলো যার নাম হচ্ছে প্রমাণ চাপ ও উষ্ণতা। কি বললাম, এই দুটোকে কম্বাইন্ড করে একটা নতুন টার্ম এলো যেটার নাম হচ্ছে প্রমাণ চাপ ও উষ্ণতা। প্রত্যেকটা জিনিস কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, প্রত্যেকটা লজিক বলে আমি পড়াবো, জাস্ট মন দিয়ে শুনবে, আলাদাই মজা লাগবে। ঠিক আছে, প্রমাণ চাপ ও উষ্ণতা একসাথে দুটোকে বলা হয় প্রমাণ চাপ ও উষ্ণতা। এটার মানে মানে হচ্ছে প্রমাণ চাপ ও উষ্ণতা মানে হচ্ছে বস্তুটার উষ্ণতা হচ্ছে 0°C আর চাপ হচ্ছে 76 সেমি পারদ স্তম্ভের চাপের সমান, বা 1 অ্যাটমসফেরিক প্রেসার। এটাকে বলা হচ্ছে 76 সেমি এইচজি। এটা আবার ভেবো না যে এইচজি কোনো একক, এইচজি মানে পারদকে বোঝাচ্ছে। ঠিক আছে, দেখো পারদের ক্ষেত্রে অনেক সময় সরি, আমরা বায়ুমণ্ডলের চাপ লেখার সময় অনেক সময় এইভাবে লিখি 76 সেমি এইচজি। তার মানেটা আহামরি কিছু না, তার মানে হচ্ছে 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান। ওকে, এটাই বোঝাচ্ছে। তাহলে প্রমাণ চাপ ও উষ্ণতা দুটোকে যখন একত্রে লিখবো তখন কি পেলাম, তখন বস্তুটার উষ্ণতা হবে 0°C আর চাপ হবে 76 সেমি এইচজি। তোমাদের বইয়ে অনেক সময় বলে না যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বা প্রমাণ চাপ ও উষ্ণতায়, তো প্রমাণ চাপ ও উষ্ণতায় মানেটা হচ্ছে তাই, ওই বস্তুর উষ্ণতা হচ্ছে 0°C আর চাপ হচ্ছে 76 সেমি পারদস্তম্ভের চাপ। বোঝা গেছে না, বা এক বায়ুমণ্ডলীয় চাপ, বা এক বায়ুমণ্ডলীয় চাপ। ক্লিয়ার হয়েছে? স্যার -273 উষ্ণতায় বেগ ও চাপ 0, বাট আয়তন কি একটু বলুন। আয়তনও 0 বললাম না। আয়তন মানে কি, আয়তন মানে গ্যাসের অণুগুলো ছোটাছুটি করলে তবেই তো আয়তন হবে, তাই না? যদি গ্যাসের অণুগুলো ছোটাছুটি না করে, গ্যাসের আয়তন কোথায় থেকে আসবে? ওটা তো এক জায়গায় কম্বাইন্ড হয়ে থেকে যাবে, তাহলে আয়তন কত হবে? 0। ওকে, চলো এবার মজাটা দেখো। মজা হচ্ছে আমরা এখানে তাহলে প্রমাণ চাপ ও উষ্ণতা এই কথাটাকে নিয়ে আমরা দুটো, প্রমাণ চাপ ও উষ্ণতা বা উষ্ণতা ও চাপ। দেখো, উষ্ণতা হচ্ছে টেম্পারেচার, চাপ মানে হচ্ছে প্রেসার, আর প্রমাণ মানে হচ্ছে নর্মাল। ঠিক আছে, নর্মাল। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এনটিপি, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তার মানে আর কিছুই না, এনটিপি আসলে আহামরি কিছু না, কোনো বস্তুর প্রমাণ উষ্ণতা আর প্রমাণ চাপে কোনো বস্তুর আয়তন বা ঘনত্ব বা যে কোনো জিনিস বলছে। ওকে, এটারই আর একটা নাম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এসটিপি, যেটা তোমরা পড়েছো। তাহলে এনটিপি এসটিপি আলাদা কিছু না, একই জিনিস, দুটো আলাদা আলাদা নাম। ওকে, তাহলে প্রমাণ চাপ উষ্ণতা বা নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার যেটাকে তোমরা বলো এনটিপি, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার যেটাকে বলা হচ্ছে এসটিপি। তাহলে এনটিপি বা এসটিপি তোমাকে অঙ্ক করার সময় তোমাকে বলে দিবে না যে 0°C, তোমার এরকম বলবে এনটিপিতে একটি গ্যাসের আয়তন, এনটিপিতে একটি গ্যাসের আয়তন হচ্ছে, ধরো বলে দিল 2 সেমি কিউব। তার মানেটা কি? তার মানে হচ্ছে 0°C উষ্ণতায় 273 কেলভিন, 0°C উষ্ণতায় আর 1 অ্যাটমসফেরিক চাপে বস্তুটার আয়তন হচ্ছে 2 সেমি কিউব।
তার মানে এই গ্যাসের প্রাথমিক উষ্ণতা বা প্রাথমিক চাপ যদি তোমার দরকার হয়, তাহলে এনটিপি থেকে তুমি ডাইরেক্ট পেয়ে যাবে। তাহলে এনটিপি লেখা আছে কোথাও মানেই ওই বস্তুটার বা ওই গ্যাসটার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন বা অন্য কিছু বলা আছে, বা চাপ দিয়ে যদি বলা থাকে তাহলে 1 অ্যাটমসফেরিক প্রেসারে আয়তন কতটা আছে সেটার মান বলছে। তাহলে এনটিপি ও এসটিপি নিয়ে কারো কোনো ডাউট আছে? এনটিপি এসটিপি কিছুই না, বুঝতে পেরেছো? দুটোকে একসাথে কম্বাইন করেছে, তাহলে কি 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন উষ্ণতায় 76 সেমি পারদ স্তম্ভের চাপকে বলা হচ্ছে এনটিপি বা এসটিপি। বোঝা গেল? ন্যাশনাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এই গ্যাসের চাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তার নাম হচ্ছে ম্যানোমিটার। গ্যাসের চাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তার নাম হচ্ছে ম্যানোমিটার। মনে থাকবে, এগুলো ইনফরমেটিভ কোশ্চেন, এগুলো এমনি নিজেরাই দেখে নেবে। তারপর বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের আরো কয়েকটি হলো বার ও টর। অলরেডি তো ইউনিট পড়লে, বায়ুমণ্ডলীয় অ্যাটমসফেরিক প্রেসার তো পড়লে। এছাড়াও আমরা বার ও টরের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপকে বের করি। এগুলো একটু মনে রাখবে। বার আর টর এগুলো কিসের একক? বায়ুমণ্ডলীয় চাপের একক। 1 বার মানে হচ্ছে 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার, আর 1 অ্যাটমসফেরিক প্রেসার মানে হচ্ছে 760 টর। এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, এটা না মনে থাকলেও চলবে, বাট এটা যেন থাকে। 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে 1 বায়ুমণ্ডলীয় চাপ, 760 টর। টর আর একটা অন্য ইউনিট, সেই ইউনিটে অন্য কাজে ব্যবহার হয়। তাহলে সেই টর, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে হচ্ছে 760 টর। ওকে, এই দুটো জিনিস একটু মনে রাখবে, এই দুটো জিনিস একটু মনে রাখবে। ওকে, চলো। তার মানে আমরা এবার আসল আমাদের যে পড়া, এতক্ষণ নকল পড়ছিলাম তা না, এতক্ষণ আসল পড়ায় পড়ছিলাম। এবার আমরা দেখব যে গ্যাসের চাপ, উষ্ণতা, আয়তন এই তিনটির মধ্যে যে কোনো একটি স্থির থাকলে অপর দুটি রাশিকে পরিবর্তন হতে দিলে এরা মোট 3টি সূত্র মেনে চলে, এদেরকে বলা হচ্ছে গ্যাসের সূত্র। দেখো ভালো করে বুঝবে। আমরা দেখলাম যে স্যার গ্যাসের সম্পর্কে বলার জন্য মূলত 3টে রাশি আমাদের দরকার। একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে গ্যাসের উষ্ণতা, আর একটা হচ্ছে গ্যাসের আয়তন। এই 3টে রাশির মধ্যেই আমরা রিলেশন দেখব, আর একটা করে ল পাবো। রিলেশন দেখব আর একটা করে ল পাবো। তাহলে কি কি? একটা হচ্ছে গ্যাসের চাপ, একটা হচ্ছে আয়তন, একটা হচ্ছে গ্যাসের চাপ, আর একটা হচ্ছে গ্যাসের উষ্ণতা। এই 3টে মূলত মেন টার্ম আমাদের এই চ্যাপ্টারে। ঠিক আছে? গ্যাসের জন্য এই 3টে জিনিসকে লাগে। কি কি? গ্যাসের আয়তন, চাপ আর উষ্ণতা। ওকে, এবার এই 3টের মধ্যে আমরা কি করব? সার্কুলেট করে করে আলাদা আলাদা ল তৈরি করবো। মন দিয়ে বোঝাচ্ছি, শুনবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে উষ্ণতা, এটা হচ্ছে আয়তন, আর এটা হচ্ছে চাপ। এবার দেখো, খুব মন দিয়ে শুনবে। আমি ধরে নিলাম একটা গ্যাসের আয়তন হচ্ছে 2 লিটার, চাপ হচ্ছে কত, গ্যাসটা কত চাপে আছে, 2 অ্যাটমসফেরিক প্রেসার চাপে আছে, আর সেই সময় গ্যাসের উষ্ণতা কত, 20 ডিগ্রি সেলসিয়াস। এবার যখন তুমি, মন দিয়ে শুনবে, যখন তুমি গ্যাসের চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক দেখছো, মানে একটা গ্যাসের চাপকে পরিবর্তন করলে আয়তন কিভাবে পরিবর্তন হয়, তখন সামনের যে টার্মটা কি পড়ে থাকলো, উষ্ণতা। তাহলে উষ্ণতা তখন কনস্ট্যান্ট হবে, মনে থাকবে। তাহলে যখন গ্যাসের চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক দেখবে, তখন বাকি টার্মটা গ্যাসের আয়তন কি হবে, গ্যাসের উষ্ণতা কি হবে, কনস্ট্যান্ট। যখন গ্যাসের চাপ আর উষ্ণতার মধ্যে কি সম্পর্ক, মানে সম্পর্ক বলতে কিছুই না, যে গ্যাসের চাপ বাড়ালে আয়তন বাড়ে না কমে, গ্যাসের আয়তন বাড়লে চাপ বাড়ে না কমে। সেম ভাবে গ্যাসের চাপ বাড়ালে উষ্ণতার কি পরিবর্তন হয়, উষ্ণতা বাড়ালে চাপের কি পরিবর্তন হয়। তাহলে যখন চাপ আর উষ্ণতার মধ্যে রিলেশন দেখবে, চাপ আর উষ্ণতার মধ্যে, সরি এক সেকেন্ড দাঁড়াও, উষ্ণতার মধ্যে রিলেশন দেখবে, তখন গ্যাসের টেম্পারেচার কি থাকে, কনস্ট্যান্ট থাকবে, আয়তন। তাহলে পি আর টি এর মধ্যে দেখছো, তাহলে সামনেরটা কে পড়ে আছে, আয়তন। তাহলে আয়তন তখন গ্যাসের কনস্ট্যান্ট রাখতে হবে। আচ্ছা, তারপর গ্যাসের যখন উষ্ণতা আর আয়তনের মধ্যে সম্পর্ক দেখবে, তখন গ্যাসের চাপ কনস্ট্যান্ট থাকবে। মানে ব্যাপারটা কেমন, ধরো তুমি দেখলে যে একটা গ্যাসের আয়তন হচ্ছে 2 লিটার, চাপ হচ্ছে 2 অ্যাটমসফিয়ারিক প্রেসার। এবার তুমি কি করলে, এই গ্যাসের চাপটাকে বাড়িয়ে আমি 3 অ্যাটমসফিয়ারিক প্রেসার যদি করি, তাহলে গ্যাসের আয়তনের কি পরিবর্তন হবে। তাহলে তোমাকে উষ্ণতা প্রথমে কনস্ট্যান্ট রাখতে হবে। আর অনেকে কোশ্চেন করবে, স্যার উষ্ণতাকে কেন কনস্ট্যান্ট রাখবো? যদি কনস্ট্যান্ট না রাখেও, তাহলে গ্যাসের এই উষ্ণতা যদি পরিবর্তন হয়ে যায়, কনস্ট্যান্ট মানে ওর উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, 20 ডিগ্রি সেলসিয়াসই রাখতে হবে। তখন তারপর তুমি এদের মধ্যে রিলেশন দেখবে, ঠিক আছে, যে একটা বাড়িয়ে তিন অ্যাটম 3 ATM করলে আয়তনের কি পরিবর্তন হবে। এবার যদি উষ্ণতা তুমি কনস্ট্যান্ট না রাখতে, প্রবলেম কি হতো, কারণ উষ্ণতা তো আয়তনকে, চাপকে বৃদ্ধি বা কমাতে পারে। তাহলে উষ্ণতা যদি বাড়িয়ে দাও, তাহলে উষ্ণতার দরুন গ্যাসের আয়তন চাপ কিছুটা বেড়ে যাবে। তাহলে আমরা কি ফেয়ার
পি আর ভি এর মধ্যে রিলেশন পাবো, যে পি আর ভি একটা বাড়লে আর একটা কত গুণ এক্স্যাক্টলি বাড়ে বা কত গুণ এক্স্যাক্টলি কমে সেটাকে আমরা এক্স্যাক্ট বলতে পারবো না। কেন? কারণ টি এর কিছু কন্ট্রিবিউশন আছে, টি পরিবর্তনের সাথে পিভি পরিবর্তন হয়। বোঝা গেছে? দ্যাট ইজ ওয়াই টি কে আমাকে কনস্ট্যান্ট রাখতে হবে। ওকে, তারপর যদি পি আর টি এর মধ্যে রিলেশন দেখো, মানে একটা গ্যাস যেটার 2 অ্যাটমোস্ফিয়ারিক চাপে উষ্ণতা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এর উষ্ণতা বাড়িয়ে যদি আমি 30 ডিগ্রি সেলসিয়াস করি, তাহলে এই চাপটার মান 2 অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার থেকে কত হবে? এটা হচ্ছে পি আর টি এর মধ্যে রিলেশন। তারপর টি আর ভি, আর আশা করি বলতে হচ্ছে না, বুঝে নিয়েছো কনসেপ্ট? বুঝে নিয়েছো কনসেপ্ট? ওকে, ভেরি গুড। বুঝে নিয়েছো তো সবাই? খুব ভালো কথা। এবার এটাই বলেছি এখানে কি, যে গ্যাসের চাপ, উষ্ণতা, আয়তন, এই তিনটির মধ্যে যে কোনো একটি স্থির থাকলে অপর দুটি রাশিকে পরিবর্তন হতে দিলে, তার মানে ধরো প্রথমে একে কনস্ট্যান্ট রাখলাম, এই দুটোর মধ্যে চেঞ্জ দেখলাম, তাহলে একটা ল পেলাম। তারপর একে কনস্ট্যান্ট রাখলাম, এই দুটোর মধ্যে একটা চেঞ্জ দেখলাম, আর একটা ল পেলাম। তারপর একে কনস্ট্যান্ট রাখলাম, আয়তনকে, এই দুটোর মধ্যে চেঞ্জ দেখলাম, একটা ল পেলাম। তাহলে এইরকম ভাবে গ্যাসের মূলত তিনটে ল আছে, একটা চার্লসের সূত্র, একটা বয়েলের সূত্র, আর একটা হচ্ছে রেনোর সূত্র। ঠিক আছে, রেনোর সূত্র তোমাদের সিলেবাসে নেই, জানতে হবে না, তোমাদের চার্লস আর বয়েলের জানলেও চলবে। কি বললাম আমি বলে দেবো, কিছুই না, রেনোর সূত্র আহামরি কিছু না, নর্মাল জিনিস। তাহলে বুঝতে পারলে? তাহলে যে কোনো একটা রাশিকে যদি আমি ধ্রুবক রেখে দিই, কনস্ট্যান্ট, 20 ডিগ্রি ভ্যালু ছিল, 20 ডিগ্রি আছে। এবার পি আর ভি এর মধ্যে সম্পর্ক দেখছি, যে পি কে বাড়ালে ভি এর কি পরিবর্তন হয়। তারপর ভি কনস্ট্যান্ট রেখে দিলাম, মানে একটা গ্যাসের আয়তনটাকে চেঞ্জ করলাম না, 2 লিটারই রাখলাম। কি করলাম এবার? গ্যাসের উষ্ণতা বাড়িয়ে দিলাম, তাহলে গ্যাসের চাপের কি পরিবর্তন হবে? তাহলে চাপ আর উষ্ণতার মধ্যে রিলেশন, ভি কনস্ট্যান্ট, এই লটাকে কি বলবো? এটা একটা আলাদা ল হয়ে গেল। তাহলে এইভাবে তিনটে ল আমাদের মধ্যে আছে। ওকে, চলো তাহলে আমরা বেসিক পড়বো না, কিছু তিনটে ল সম্পর্কে একটু ছোট্ট করে বলে দেবো, কিভাবে মনে রাখবে বলে দেবো, তাহলে আমাদের থিওরি এই চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট, সরি চ্যাপ্টার কমপ্লিট বলছি, আজকের ক্লাস, এক্সট্রিমলি সরি, চ্যাপ্টার কমপ্লিট। ওয়াও সাবির, কি কনফিডেন্স তোর! ওকে, চলো তাহলে তিনটে ল। প্রথম হচ্ছে উষ্ণতা যদি স্থির থাকে, কি স্থির? টেম্পারেচার স্থির থাকে, তাহলে পড়ে থাকলো কে কে? চাপ আর আয়তন। তাহলে চাপ আর আয়তনের পরিবর্তন যদি দেখো, তাহলে পাবে বয়েলের সূত্র। কিভাবে মনে রাখবো স্যার? সহজে, খুব সহজ। উষ্ণতা কিসের কাজে লাগে? কোনো জিনিসকে বয়েল করতে, ফোটাতে। তাহলে উষ্ণতা কনস্ট্যান্ট, মানে কার ল? বয়েলের ল। আবার বলছি, মনে রাখা ট্রিক শিখিয়ে দিচ্ছি, একবার বলে দিচ্ছি, সারা জীবন ভুলবে না, জ্ঞান একদম গ্যারেন্টি দিচ্ছি, নিজের বাচ্চাকেও পড়াতে পারবে। কি? উষ্ণতা স্থির। উষ্ণতা কিসের কাজে লাগে? কোনো জিনিসকে ফোটাতে, অর্থাৎ বয়েল করতে। তাহলে উষ্ণতা স্থির কার সূত্র? বয়েলের সূত্র। তাহলে কোনো ফর্মুলায় যদি, সূত্রে উষ্ণতা যদি কনস্ট্যান্ট থাকে, চাপ আর আয়তনের পরিবর্তন দেখা যায়, তার মানে কার সূত্রের কথা বলছে? বয়েলের সূত্র। অঙ্ক করার সময় যখনই কোশ্চেন থাকবে স্থির উষ্ণতায় একটা গ্যাসের, সাথে সাথে অ্যান্সার কার কার থিওরি অ্যাপ্লাই করব? বয়েলের সূত্র। 2, চাপ স্থির, আয়তন উষ্ণতা পরিবর্তন যদি করো, চাপ স্থির, চয়ে চাপ চয়ে চার্লস, চয়ে চাপ চয়ে চার্লস, ব্যাস হয়ে গেল, চয়ে চাপ চয়ে চার্লস। তাহলে বয়েল, উষ্ণতা স্থির থাকবে, বয়েল করতে কি কাজে লাগে? উষ্ণতা। তাহলে উষ্ণতা বয়েল করতে পারে, তাই উষ্ণতা স্থির থাকবে, তার মানে বয়েলের সূত্র। চার্লসের সূত্র কিভাবে পাবো? চয়ে চাপ চয়ে চার্লস, তাহলে চার্লসের সূত্রে চাপ স্থির, আর বাকিটা এমনি অটোমেটিক মনে থাকবে। এটাই যদি উষ্ণতা স্থির থাকে বয়েলে, চাপে যদি চার্লস স্থির থাকে, তাহলে সরি, চার্লসের সূত্রে যদি চাপ স্থির থাকে, তাহলে বাকি পড়ে থাকলো কি? আয়তন। তাহলে রেনোর সূত্রে কে থাকবে? আয়তন স্থির থাকবে। ওকে, মনে থাকবে তাহলে, ট্রিক মনে থাকবে, খুব সহজ। বয়েল, উষ্ণতা, বয়েলের সূত্র, চয়ে চাপ চয়ে চার্লস। একটা মজার জিনিস কি জানো? মজার জিনিস হচ্ছে, যারা ইংলিশ মিডিয়ামে পড়বে না, তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে না। চাপ মানে ওখানে কি? প্রেসার, তাই না? পি আর চ হয়ে যাবে, তখন আর ওরা মিলাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বাঙালিরা লাকি, বলো। বুঝলা? পয়েন্টটা মাথার উপর দিয়ে গেল। বুঝছো বুঝছো, গুড গুড গুড। তাহলে আমরা তিনটে ল পেয়ে গেলাম। যদি লয়ে উষ্ণতা স্থির থাকে, কার সূত্র? উষ্ণতা বয়েলের কাজে লাগে, বয়েলের সূত্র। চাপ স্থির থাকলে চার্লসের সূত্র। আয়তন স্থির থাকলে স্যার চাপের সূত্র বা রেনর সূত্র। রেনর সূত্র আগে তো নিজে পড়ি, বাচ্চা কবে পড়াবো ঠিক নাই স্যার, কোথায় প্লাবনী। আচ্ছা, আরে আমি বলে রাখলাম, মানে আমি এটা বোঝানোর জন্য বললাম, তোমরা অনেক দিন পর্যন্ত এটা মনে রাখিতে পারিবে, তাই না? চলো, এবার এবার আমরা দেখবো আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস। আমি আগেই গ্যাসের অঙ্গীকার তত্ত্ব পড়ানোর সময় বলেছিলাম যে এই যে অঙ্গীকারগুলো আমরা নিচ্ছি না, এগুলো সব ঠিক না, ঠিক আছে? সায়েন্টিস্টদের মনে হয়েছিল সূত্র তারা শর্টকাট করার জন্য, মানে সহজ সহজে ফর্মুলা দেওয়ার জন্য ওরা ওগুলো নিয়ে নিয়েছিল নিজের মতো, কিন্তু সবগুলো ঠিক না।
ওর উপর বেস করে আমরা গ্যাসগুলোকে দুটো ভাগে ভাগ করি, সেগুলো পরে আসবো। জাস্ট এখন জেনে রাখো গ্যাস দুই রকম হয়, একটা হচ্ছে আদর্শ গ্যাস আর একটা হচ্ছে বাস্তব গ্যাস। ভাল লাগছে গ্যাস পড়তে? আরে আসলে তো এখনো তো গ্রাফ ট্রাফ আসেনি, আসতে দাও। স্যার ফেসবুক আমার আছে, ডাউট কোশ্চেন আপনাকে পাঠাবো কি করে? মেসেঞ্জারে পাঠিয়ে দিবে, এফবি নেই, বা যে কোনো এতে পাঠিয়ে দিবে বা ম্যামকে পাঠিয়ে দিবে, অনেক অপশন আছে, কোথাও না কোথাও পাঠিয়ে দিবে, হয়ে গেল। ওকে, কি বললাম? গ্যাস দুই ধরনের হয়, একটা হচ্ছে আদর্শ গ্যাস, তোমাদের মতো একদম আদর্শ, একদম শয়তান আদর্শ, আদর্শের দিক থেকে মানে শয়তানের দিক থেকে তোমরা আদর্শ। একটা হচ্ছে আদর্শ গ্যাস আর একটা হচ্ছে বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস কারা স্যার? যারা স্যার চার্লস ও বয়েলের সূত্র, যেগুলো আমরা এখনো পড়িনি, সেগুলো মেনে চলে, সেগুলো হচ্ছে স্যার আদর্শ গ্যাস। কি? যারা চার্লস বয়েলের সূত্র মেনে চলে। আদর্শ কেন বুঝতে পারছো তো? কারণ এই রকম গ্যাস পৃথিবীতে এক্সিস্টই করে না। কেন? কারণ ওই বললাম, অঙ্গীকার যেগুলো ধরেছিল সেগুলো 100% ঠিক না। তো 100% ঠিক যদি না হয়, তাহলে তাদেরকে নিয়ে তৈরি ল সেটা পৃথিবীর কোনো গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল কি হবে? 100% হবে না, কিছু কিছু হবে। ওকে, চলো যাই হোক। তাহলে আদর্শ গ্যাস কারা? যারা চার্লস আর বয়েলের সূত্র মেনে চলে। চাচা, তাহলে যারা চার্লস বয়েলের সূত্র মেনে চলে সে সমস্ত গ্যাসগুলোকে বলবো আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাস কারা? বাস্তব গ্যাস হচ্ছে আমাদের পৃথিবীতে যত গ্যাস পাওয়া যায়, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, ক্লোরিন। তুমি এখন বলবে যে স্যার, যদি এই যে ল, যারা আদর্শ গ্যাস বা চার্লস বয়েলের সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলি, এই গ্যাসের পৃথিবীতে অস্তিত্ব না থাকে, তাহলে আমরা এক পায়ে কেন পড়ছি স্যার? ফালতু ঝামেলা, মাথা ব্যথা, টাইম ওয়েস্ট। টাইম ওয়েস্ট না, কারণ এইটা এসছিল বলেই এটা এসছে, ঠিক আছে? এই লটাকে আমরা কিছু পরিমাণ মডিফাই করেই আমরা বাস্তব গ্যাসের জন্য ল পেয়ে যাব, ঠিক আছে? সো এটাকে ইগনোর করে যাবে না, এটা ছিল বলেই এটা আছে। ওকে, বুঝেছো? বুঝছো? ওকে, তাহলে আদর্শ গ্যাস কি? যে কোনো উষ্ণতা এবং চাপে, সরি, কোনো উষ্ণতা এবং চাপে চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে। গ্যাসের আর বাস্তব গ্যাস কি? বাস্তব গ্যাস হচ্ছে সেই সমস্ত গ্যাস যারা চার্লস বয়েল কারো সূত্রে মেনে চলে না। ইভেন পৃথিবীতে পাওয়া যায় যত রকম গ্যাস সবাই হচ্ছে বাস্তব গ্যাস। পৃথিবীতে আদর্শ গ্যাস বলে কিচ্ছু নাই। পৃথিবীতে আদর্শ গ্যাস বলে কিচ্ছু নাই, কিছু নাই গো, কিছু নাই, বুঝছো? আচ্ছা, ওকে, আমি আচ্ছা, চার্লসের সূত্রটাকে আজ পড়িয়ে দিব, তাড়াতাড়ি বলো। চার্লসের সূত্রটাকে আজ পড়িয়ে দিব তাড়াতাড়ি, সরি, বয়েলের সূত্রটাকে আজ পড়িয়ে দিব, তাড়াতাড়ি জানাবে যদি বলো পড়িয়ে দিচ্ছে, আর ছেড়ে দিতে হলে ছেড়ে দিচ্ছে। বলো, তোমরা বলো, তোমরা ডিসাইড করো। একটা সূত্রকে আজকে পড়ে দিব। পড়িয়ে দেওয়া মানে কিন্তু ছোট না, 10-15 মিনিটে হবে। অনেক কিছু বোঝানোর আছে চার্লসের সূত্র, তোমরা হয়তো এইটুকু দেখে ভাবছো এরে স্যার এ তো সহজ জিনিস। সহজ তো অবশ্যই, কিন্তু অনেক কিছু বোঝানোর আছে, ঠিক আছে? চার্লসের সূত্রে অনেক এক্সপ্লেনেশন না করলে 100% তোমাদের ক্লিয়ার হবে না। ওই যেভাবে সারা জীবন বুঝেছো ওইভাবে বুঝবে। আমাকে একবার তাড়াতাড়ি জানাও যে কি পড়াবো কি আজকে চার্লসের সূত্রটা। কেউ বলছো পড়িয়ে দিন, কেউ বলছো না। না এর সংখ্যাই বেশি, তাই তো? তোমাদের ক্লাস আছে এরপর? আচ্ছা, না যদি পড়াই তাহলে নেক্সট দিন কমপ্লিট করতে হবে। চলো থাক, তাহলে আজ আর পড়াচ্ছি না। ওকে, নেক্সট দিনই করাবো। তোমাদের খুশিতে আমি খুশি। ভাল লাগছে গ্যাস পড়তে? এখন অনেক কিছু আছে, ঠিক আছে? এই গ্রাফ গুলো আসবে, এই একবার জাস্ট নোটটা তোমাকে দেখাচ্ছি, তোমাদের জন্য নোটটা কিভাবে তৈরি করেছি দেখো। জাস্ট নোটটার ওভারভিউ দেখো, ঠিক আছে?
কত সুন্দর ডায়াগ্রামে। এই নোট পড়ে আর বই পড়তে হয় দরকারই নেই। সব একটা নোটে অঙ্ক ফঙ্ক সব আছে। না না, অঙ্গীকার মুখস্থ করতে হবে না, কাজে লাগবে না, এমনি জাস্ট জেনে রাখবে হালকা হালকা, তাহলে হবে। পড়ে রাখবে, মুখস্থ কিছু করতে হবে না। ওই তো অ্যাটমসফেরিক প্রেসারের মানটা মনে রাখবে, তাহলে হবে। সুস্মিতা তোমার বিয়ে হয়েছে? লে, এ আবার কি? তুমি, ওর বিয়ে হয়েছে না হয়েছে তুমি জেনে কি করবে? কি ওর উপর বেস করে তুমি বিয়ে করবে নাকি? কি ছিল, মনিকা মাঝি নাকি? ও আচ্ছা, হ্যাঁ, একটা প্লাবনী একটা কোশ্চেন পাঠিয়েছিল, কোশ্চেনটার অ্যান্সার করে দিই, ঠিক আছে? ওয়েট ওয়েট ওয়েট, 1 মিনিট সবাই ওয়েট করো। একটা কোশ্চেন পাঠিয়েছিল, কোশ্চেনটা অ্যান্সার করিয়ে দিই। স্যার আপনার ক্লাস করে ফিজিক্স আর ভয় লাগছে না, গুড। এটাই তো চাইছিলাম, আমার তো কাজ ওটাই। দেখো, একটা কোশ্চেন আছে এরকম যে এই কোশ্চেনটা ভালো ছিল, তাই আমি এটা ক্লাসে করাবো বলেছিলাম, ঠিক আছে? এ ইকুয়াল টু বি মাইনাস সিটি, এটা একটা ইকুয়েশন। এ ইকুয়াল টু বি মাইনাস সিটি, এটা একটা ইকুয়েশন, ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন ছিল। দিয়ে বলেছে সমীকরণে যদি এ এর মাত্রিয় সংকেত, মানে এ এর মাত্রা বলে দিয়েছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তার মানে বুঝতে পারছি এ কি, আসলে ত্বরণের কথা বলেছে, তাই না? এ হচ্ছে ত্বরণের কথা বলেছে। বাট এতটুকু নিয়ে কারো কোনো ডাউট নেই? তাহলে বলেছে বি আর সি এর মাত্রা কত, এটা বের করতে বলেছে, ঠিক আছে? বি আর সি এর মাত্রা কত, এ এর মাত্রা তোমাকে বলে দিয়েছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, টি তো জানো টাইম, বি আর সি কি জিনিস জানো না, এ কি জিনিস জানো না, কিন্তু এর মাত্রা থেকে বুঝতে পারছো এ ত্বরণ। আচ্ছা গুড। চলো এবার বলে যে বি আর সি এর মাত্রা কি, এটা হচ্ছে কোশ্চেন, ওকে? মন দিয়ে শুনবে। দেখো, একটা কথা মাথায় রাখবে, যখনই মাত্রা বিশ্লেষণ করবে, ইকুয়েশনের বাম দিকের মাত্রা সবসময় ডান দিকের মাত্রার সাথে সমান হবে। কি বললাম? ইকুয়েশনের বাম দিকের মাত্রা অলওয়েজ ডান দিকের মাত্রার সাথে সমান হবে। যেমন আমরা যখন লিখি পাওয়ার সমান ওয়ার্ক ডান বাই টাইম, দেখো পাওয়ারের মাত্রা কত হয়, যা হবে এই ওয়ার্ক ডান বাই টাইম করলেও তার মাত্রা তাই হবে, কারণ ইকুয়েশন মানে কি, এটা এটা তো ইকুয়াল। তো ইকুয়াল মানে কি, ইকুয়াল মানে হচ্ছে মাত্রা সেম। তার মানে এর মাত্রা যা হবে এই পুরোটার মাত্রাও তাই হবে। একমত সবাই? এতটুকু নিয়ে কারো ডাউট নেই? তাহলে ইকুয়েশনের বাম দিকের মাত্রা যা, ডান দিকের মাত্রাও তাই। এটা ফার্স্ট পয়েন্ট গেল। এবার 2 নম্বর, 2 নম্বর হচ্ছে, তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো একটা জিনিস, 5 কেজির সাথে, 5 কেজির সাথে 6 মিটার কোনোদিন যোগ করতে পারবে না পারবে না? যোগ বা বিয়োগ, 5 কেজির সাথে 6 মিটার, 5 কেজি বলে না, এক কথায় কেজির সাথে মিটার, সে 5 কেজি হোক 10 কেজি হোক, যাই থাক, সেটার সাথে কি যোগ বিয়োগ করা সম্ভব? 5 কেজির সাথে 6 মিটার যোগ বিয়োগ করা সম্ভব? কোশ্চেনটা আছে এ ইকুয়াল টু বি মাইনাস সিটি সমীকরণে এ এর মাত্রিয় সংকেত এল টি টু দি পাওয়ার মাইনাস টু হলে বি ও সি এর মাত্রিয় সংকেত হবে। কি হ্যাঁ স্যার বলছো?
তোমরা কোথায় পড়ে আছো এখনো জানি না। আমাকে এই কোশ্চেনটার অ্যান্সার দাও যে 5 কেজির সাথে 6 মিটার যোগ বিয়োগ করা সম্ভব। তোমাদের চ্যাট কি এত লেটে আসছে? আচ্ছা এখন না, না, ওকে পারবো না। গুড, ভেরি গুড, এটাই জানতে চাইছিলাম। আমাদেরকে যখনই দুটো রাশি যোগ বিয়োগ করতে হয়, মন দিয়ে শুনবে, যখনই দুটো রাশি যোগ বিয়োগ করতে হয় তাদেরকে সেম মাত্রা বা সেম একক বিশিষ্ট হতে হয়। যোগ বিয়োগের ক্ষেত্রে 5 কেজির সাথে আমি গ্রাম করতে পারি, 5 কেজির সাথে 6 গ্রাম করতে পারি, 5 কেজি 6 গ্রাম হবে কেন? কারণ এটাও ভরের এটাও ভরের, করতে পারি। কিন্তু ভরের সাথে দূরত্ব কোনোদিন যোগ বিয়োগ সম্ভব না। দূরত্বের সাথে সময়, ভরের সাথে সময়, আলাদা আলাদা দুটো একককে আমরা কখনোই যোগ বিয়োগ করতে পারি না। হ্যাঁ, গুণ ভাগ করতে পারি। হ্যাঁ, তুমি এটা করতে পারো, 5 কেজি ইন্টু 6 মিটার, এটা গুণ করতে পারো, তাহলে কত হবে? 30 কেজি ইন্টু মিটার। গুণ ভাগ করতে পারবে, আলাদা আলাদা মাত্রা এককের গুণ ভাগ সম্ভব, কিন্তু আলাদা আলাদা এককের যোগ বিয়োগ সম্ভব নয়। তাহলে আমাকে বলো, যদি আমি বললাম বাম দিকের ইকুয়েশন ডান দিকের ইকুয়েশনের সাথে সেম, এটা নিয়ে কারো আপত্তি নেই? এটা নিয়ে কারো আপত্তি নেই? তুমি বলবে না স্যার এটা নিয়ে কারো আপত্তি নেই, ভেরি গুড। এবার আমাকে বলো, এই ডান দিকে যদি তাকাও আছে বি মাইনাস সিটি, তার মানে আমি এখান থেকে বলতে পারি যে স্যার এরা যেহেতু বিয়োগ আছে, তার মানে অবশ্যই স্যার বি এর মাত্রা আর এই পুরো সিটির মাত্রা ইকুয়াল। সেম না হলে তো আমরা যোগ বিয়োগ করতে পারি না। সেম না হলে তো যে যোগ বিয়োগ করতে পারি না। তার মানে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে স্যার তার মানে বি এর মাত্রা বি এর মাত্রা সমান হচ্ছে সিটি এর মাত্রা। এরা একটা রাশি, পুরোটা একটা আর এটা একটা। তার মানে এর মাত্রা সেম হলে তবেই তো এদের মধ্যে আমরা বিয়োগ করতে পারবো, হ্যাঁ কি না? এতটুকু বুঝেছো? তার মানে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে স্যার বি এর মাত্রা সিটির মাত্রার সাথে সমান। আবার আমরা জানি স্যার ইকুয়েশনের বাম দিকের মাত্রা যা হবে ডান দিকের প্রত্যেকটা রাশির মাত্রাও তাই হবে, মানে পুরো পুরো রাশিটা। তাহলে এরা যেহেতু বিয়োগ আকারে আছে, তার মানে স্যার বি এর মাত্রা হবে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, সিটির মাত্রা হবে এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তার মানে স্যার বি এর মাত্রা হবে এল টি টু দি পাওয়ার মাইনাস টু। কেন? কারণ বাম দিকে এর মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস টু। বিয়োগ করছি তার মানে কি, প্রত্যেকটা রাশি যেহেতু বিয়োগ করছি মানে এরও মাত্রা যতগুলো রাশি থাকবে সবার মাত্রা একই হতে হবে, কার সমান? এ এর সমান। তার মানে স্যার বি এর মাত্রা হবে, চোখ বন্ধ করে বলতে পারি, এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আর স্যার সিটি পুরোটার মাত্রা হবে এল টি টু দি পাওয়ার মাইনাস টু। কিন্তু আমাকে কোশ্চেনে সি এর মাত্রা চেয়েছে, তাই টি এর মাত্রা দিয়ে এটাকে ভাগ করে দাও। তাহলে টি এর মাত্রায় দেখো এই টি আছে, টিটা এদিকে গেলে টি এর মাত্রা আকারে সি এর মাত্রা। তাহলে কি করে পেলে? তাহলে উপরে পেয়ে গেলে এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। তাহলে স্যার বি এর মাত্রা হলো এল টি টু দি পাওয়ার মাইনাস টু, সি এর মাত্রা হলো এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। কারো বুঝতে কোনো রকম প্রবলেম আছে? কারো বুঝতে কোনো রকম প্রবলেম আছে? আবারও বলছি, যেহেতু স্যার ইকুয়েশনের বাম দিক ডান দিকের মাত্রা সবসময় সেম হতে হয়, এরা যেহেতু স্যার বিয়োগ আকারে আছে, তার মানে এর মাত্রা ইকুয়াল হতে হবে। আবার স্যার ইকুয়েশনের বাম দিক ডান দিক সমান, তার মানে বি এর মাত্রাও যা হবে সিটির মাত্রাও তাই হবে, এর মাত্রাও তাই হবে। তাহলে স্যার এর মাত্রা যেহেতু আমরা জানি এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট বি এর মাত্রা বলে দিলাম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। কেন? কারণ বি এর সাথে আর কিছু গুণ যোগ কিচ্ছু নেই, জাস্ট বি আছে। তাহলে বি এর পুরোটার মাত্রা এল টু দি পাওয়ার মাইনাস টু। আর স্যার সিটির মাত্রা হচ্ছে এল টু দি পাওয়ার মাইনাস টু, কিন্তু আমার তো দরকার কোশ্চেনে সি, তাই সি এর মাত্রা কত হবে? এল টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই টি, তার মানে এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। এটা হলো সি এর মাত্রা, আর বি এর মাত্রা হলো এল টু দি পাওয়ার মাইনাস টু। কারো বুঝতে প্রবলেম আছে বলো? ভালো কোশ্চেন ছিল, আমি করিয়ে দিলাম, কনসেপচুয়াল একটা কোশ্চেন ছিল তাই আমি এটা বুঝিয়ে দিলাম। ওকে, ক্লিয়ার হয়েছে না হয়নি? লাস্ট লাইনটা আরেকবার বলুন। বলতে কোন লাস্ট লাইনটা? দেখো আরেকবার বলছি। আবার বললাম, শুনতে পাওনি? না তোমাদের আবার লেটে যায় তো বুঝতে পারি না। আচ্ছা, যে জিজ্ঞেস করলে ফতেমা যে লাস্ট লাইনটা আরেকবার বলুন, বুঝেছো বলো? এবার তাড়াতাড়ি বলো বুঝেছো কিনা, নাহলে আবার বলে দিচ্ছি। স্যার আগের দিনে 7-15, আচ্ছা আমাকে একটু এতে পাঠিয়ে দিবে, মেসেঞ্জারে পাঠাবে, আমি তোমাকে অ্যান্সার গুলো বলে দেবো। অ্যান্সার তো করা আছে আগের দিনে, 7, 5, 17, 23, 32, আগের দিনে তো অ্যান্সার শিট পাঠিয়ে দিয়েছিলাম গো।
ওকে, চলো তাহলে আজকে এখানেই থাক। প্রায় 8টা বেজে এলো, তোমাদের নেটওয়ার্ক শেষ, নেট শেষ, ইন্টারনেট শেষ হয়ে এলো। আবার নেক্সট দিন আমরা গ্যাসের চ্যাপ্টার পড়বো। আজকে এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে, ভালোভাবে পড়ো, চলো।